সো নিজের ভিতরে ল্যাকিংসগুলো দূর করার চেষ্টা করবেন। ওকে, সো আমরা আজকের ক্লাসে চলে আসি। আমরা ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দেখছি, এবার হচ্ছে আমরা সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দেখবো, অ্যাডমিন লগইন ফর্ম। এখানেও ম্যাক্সিমামে করেন নাই, খাতা কোনো কয়েকজন করছেন, আমি একটু দেখি। মনির হোসেন। ভাইয়া আমার একটু বলার ছিল, আজকে যে অ্যাসাইনমেন্ট এটা যদি আমি ক্লাস শেষে সাবমিট করি তাহলে কোনো প্রবলেম হবে? আচ্ছা করেন, সমস্যা নেই। সো মনির জি ভাই। হোসেন করছেন। মনির হোসেন ক্লাসে আছেন? আচ্ছা, আমি একটা কাজ করি, অ্যাসাইনমেন্টটা অফ করি, আমি আগে ক্লাসটা করি। অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের আমি আরেকটা ডেট বাড়ায় দিই। টোটাল অ্যাসাইনমেন্ট সলিউশনের জন্য একটা ক্লাস লাগবে আমার, যা মনে হচ্ছে ম্যাক্সিমামে করেন নেই। আচ্ছা, আমি তাহলে আমাদের আজকে ক্লাসটা স্টার্ট করি। ওকে জি ভাইয়া। ওকে জি ভাইয়া। ওকে সো আজকে আমরা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের আজকে লাস্ট ক্লাস। মানে অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, বাট আমরা বলেছিলাম ওয়ার্ডপ্রেসে যাওয়ার আগে আমাদেরকে অ্যাটলিস্ট HTML CSS-টা জানতে হবে। জানা থাকলে, এমন না যে না জানলে আমি ওয়েবসাইট বানাতে পারবো না, ডেফিনেটলি পারবো, বাট জানা থাকলে আমার অনেক ক্লায়েন্টের কাজে আমাকে এই জিনিসগুলো হেল্প করবে। আর নেক্সট ক্লাস থাকবে পিওর শুধুমাত্র অ্যাসাইনমেন্ট সলিউশন। ওকে সো আজকের ক্লাসের আমি একটা কাজ করি, আমি একটা নতুন ফোল্ডার খুলি, ফোল্ডারের নাম দিলাম PhD2 HTML। ওকে, আজকে আমরা একটা PhD-কে HTML-এ কনভার্ট করব। সো PhD মানে কি কেউ বলতে পারবেন? PhD ভাইয়া ফটোশপ ডকুমেন্ট নাকি? হ্যাঁ, ফটোশপ ডকুমেন্ট। আচ্ছা, ফটোশপ ডকুমেন্ট PhD না PSD। হ্যাঁ, এটা আবার ভুল করেন না, অনেকে লেখেন PhD, যেটা একবারে পরে মান সম্মান চলে যাবো। ঠিক আছে, নিজে একজন ওয়েব ডিজাইনার যদি আসা বলেন PhD তাহলে ভুল, PSD। হ্যাঁ, ফটোশপ ডকুমেন্ট। সো জিনিসটা হচ্ছে আমি একটু আপনাদেরকে ওয়ার্ক ফ্লোটা বোঝাই। হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রি লেভেলে কিভাবে কাজটা হয়, যদি এত কিছু না জানলেও হবে, বাট সাপোজ আপনি কখনো যদি কোনো সফটওয়্যার কোম্পানি বা কোনো এজেন্সিতে কাজ করেন, একটা ওয়ার্ক ফ্লো কীভাবে সাজা বা একটা ইন্ডাস্ট্রি লেভেলের একটা প্রজেক্ট কীভাবে করা হয়, হ্যাঁ, এটা নিয়ে আমি একটু ডিসকাস করি। মনে করেন আমি একটা লোকাল একটা রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, সো লোকাল একটা রেস্টুরেন্টের ওনার, আমি চাচ্ছি আমার রেস্টুরেন্টের খুব ভালো বেচাকেনা হচ্ছে, মানুষ আসছে, এখানে ডাইনিংও চলতেছে, অনলাইনেও আমি ফুড অর্ডার নিচ্ছি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। এখন আমি চাচ্ছি আমার একটা ওয়েবসাইট থাকলেও ভালো হতো। আমার অলরেডি একটা ফেসবুক পেজ আছে, বাট আমি ভাবছি ফেসবুক পেজ কেন, হয় নট আমার একটা নিজস্ব ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটের মাধ্যমে মানুষজন অর্ডার দিতে পারবে। আমার ওয়েবসাইটে ভিজিট করলেই মানুষজন আমার মেনুজ দেখতে পারবে, ফুড মেনুজগুলো দেখতে পারবে, কি কি অফার চলছে, এই টোটাল জিনিসগুলো দেখতে পাবে। ঠিক আছে, সো দেখার পরে আমি কি করলাম, আমি একটা লোকাল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করলাম। এজেন্সির সাথে কন্ট্যাক্ট করার পরে আমি আমার রিকোয়ারমেন্টগুলো বললাম, লাইক হচ্ছে আমি একটা রেস্টুরেন্টের ওনার, আমার একটা রেস্টুরেন্ট রিলেটেড একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটটা এই প্ল্যাটফর্মে হবে। এখন ওয়েবসাইটটা কেমন হবে আমি একটু ডিসকাস করলাম। তখন যে এজেন্সি ওনার বা যে সফটওয়্যার কোম্পানি, তারা জিজ্ঞেস করবে আপনাকে যে আপনার কোনো ডিজাইন আছে কিনা। তো আমি বললাম যে না, আমার এখন কোনো ডিজাইনার নেই। তো তখন ওরা কী করবে আমি একটু বলি। তখন ওরা ডিজাইন করবে। তো ডিজাইন করার জন্য যে জিনিসটা করা হয় সেটাকে বলা হয় UI/UX। UI মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, আর UX মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। আবার একটু বলি, UI মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, আর UX মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে একজন UX ডিজাইনার কী করবে, সে চিন্তা করবে যে রেস্টুরেন্টের ওয়েবসাইটটা কেমন হওয়া উচিত। সো সে চিন্তা করে সে একটা স্কেচ আঁকবে বা খাতার ভিতরে একটা ড্রয়িং করবে। ড্রয়িং হচ্ছে লাইক হচ্ছে সে ভাবলো কি রেস্টুরেন্টের ওয়েবসাইটটা এরকম হতে পারে, এখানে একটা লোগো থাকতে পারে, এখানে একটা মেনু থাকতে পারে,
এখানে আমার ফুডের এখন বর্তমানে যে অফারটা চলতেছে সেটা থাকতে পারে, এখানে আমার একটা মেনু থাকতে পারে, তার নিচে একটা বাটন থাকতে পারে, এখানে আমার একটা সার্ভিস থাকতে পারে। এই হচ্ছে সেই ইউএক্স এর ফর্মুলা, মানে ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হবে, সে ওয়েবসাইটে আসবে, এখানে ফিচারটা দেখবে, তারপর এখান থেকে মেনুতে সে দেখে কোনো কিছু অর্ডার দিবে, সাবমিট, এখানে আরও কীভাবে পুরো কাজটা হয় সেই জিনিসগুলো লেখা থাকবে। এভাবে সে একটা স্কেচ বা ড্রয়িং ওয়াইড ফ্রেম আঁকলো। কে আঁকলো? একজন ইউএক্স ডিজাইনার। আঁকার পরে ইউএক্স ডিজাইনার এই জিনিসটাকে কি করবে? ইউএক্স ডিজাইনার এই জিনিসটা কি করবে? একটা ইউআই ডিজাইনারকে দিবে। লাইক হচ্ছে আমি পুরো ওয়ার্ক ফ্লোটা বোঝানোর জন্য এরকম করতেছি, যদি এগুলো আপনার কোনোটাই দরকার নাই। আমি এখানে আসলাম, ইউএক্স আঁকার পরে সে একটা ইউআই ডিজাইনারের কাছে চলে যাবে। সো ইউএক্স ইউআই হচ্ছে নর্মালি যারা গ্রাফিক ডিজাইনার তাদের অ্যাডভান্স লেভেলে তারা ইউআই ইউএক্স এর কাজ করে। তো ইউএক্স ডিজাইনার তখন এটাকে কি করবে? ইউআই ডিজাইনারের কাছে তার স্কেচটা শেয়ার করবে, শেয়ার করার পরে ইউআই ডিজাইনার এবার এটাকে ডিজাইন করবে, মানে এটার ইউজার ইন্টারফেসটা ডিজাইন করবে। লাইক হচ্ছে সে এটা ডিজাইন করার জন্য বিভিন্ন টুলস ইউজ করতে পারে, লাইক হচ্ছে ফটোশপ ইউজ করতে পারে, ফিগমা ইউজ করতে পারে, অ্যাডোব এক্সডি ইউজ করতে পারে। ফিগমা হচ্ছে একটা ডিজাইনিং টুলস, অ্যাডোব এক্সডি হচ্ছে অ্যাডোবের একটা টুলস, অ্যাডোব ফটোশপও হচ্ছে ফটোশপের একটা টুলস, অ্যাডোব ইলিস্ট্রেটর হচ্ছে একটা ডিজাইনিং টুলস। সে যে কোনো সফটওয়্যার ইউজ করে এটাকে এবার ডিজাইনে কনভার্ট করবে। কে কনভার্ট করবে? ইউআই ডিজাইনার। তো ইউআই ডিজাইনার এটাকে এবার কি করলো? সুন্দর মতো ডিজাইন করলো। এখানে সে এবার আসলো, এখানে লোগো দিল, সুন্দর মতো এখানে লোগো দিল, আরও যা যা আছে এটাকে জাস্ট ডিজাইনে কনভার্ট করলো সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারের মাধ্যমে সেটাকে এবার ইউআই ডিজাইনে কনভার্ট করলো। এটুকু পর্যন্ত কি ক্লিয়ার? মানে ইউএক্সটাকে সে এবার ইউআইতে কনভার্ট করছে, এটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ইউআইতে কনভার্ট করার পরে এবার কি করবে? এবার এই প্রোডাক্টটা চলে যাবে ওয়েব ডিজাইনের কাছে। ওয়েব ডিজাইনার কি করবে? এবার এটাকে ওয়েব পেজে কনভার্ট করবে। ওয়েব পেজে কিভাবে কনভার্ট করবে? সে এবার এটাকে নিয়ে কাজ করবে। সে এবার এটাকে HTML CSS বা কোডিংয়ের মাধ্যমে এটাকে ওয়েব পেজে কনভার্ট করবে, যেটা আমরা এখন করবো আর কি একটু পরে। সে এবার এটাকে লোগোটাকে বসাবে, লোগো বসানোর জন্য লোগোর কোড ইউজ করবে, মেনু বসানোর জন্য মেনুর কোড ইউজ করবে, পুরো ডিজাইনটাকে সে কোডিংয়ের মাধ্যমে ফ্রন্ট এন্ডটা করে ফেলবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। দাঁড়ান একটা জিনিস একটু করি। ওকে, আচ্ছা, করার পরে এবার সে কি করবে? সে আসবে, সে ওয়েব ডিজাইনের কাছে এসে এটাকে ওয়েব পেজে কনভার্ট করবে বাই ইউজিং কোড। সো কনভার্ট করার পরে ফ্রন্ট এন্ড কমপ্লিট হয়ে যাবে। আর এটাকে ফাংশনাল করার জন্য ব্যাক এন্ড ডেভেলপারের কাছে যাবে। ব্যাক এন্ডে সে এটাকে ব্যাক এন্ডের ফাংশনাল করার জন্য সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, লাইক হচ্ছে পাইথন বা হচ্ছে PHP বা .NET, এগুলো ইউজ করবে। ইউজ করে সে একজন করবে ফ্রন্ট এন্ড কমপ্লিট করবে, আরেকজন ব্যাক এন্ড করবে, এবং এই দুইটার সাথে ইন্টার কানেকশন করবে কিসের মাধ্যমে? ডাটাবেজের মাধ্যমে। হ্যাঁ, সো এখানে সে বিভিন্ন SQL ল্যাঙ্গুয়েজ ইউজ করে, SQL ডাটাবেজ ইউজ করে সে কানেক্ট করবে। এই হচ্ছে টোটাল ওভারফ্লো। দেন এটাকে আরেকটু যদি অ্যাডভান্সে নিতে চায় তখন এটাকে সে কি করতে পারে? একটা অ্যাপসে কনভার্ট করতে পারে। সেই অ্যাপসে কনভার্ট করার জন্য সে রিয়াক্ট ইউজ করতে পারে, রিয়াক্ট নেটিভ ইউজ করতে পারে, বা ফ্লাটার ইউজ করতে পারে। এই হচ্ছে টোটাল একটা ইন্ডাস্ট্রি লেভেলের ওয়ার্কফ্লো। কার কোনো কোশ্চেন আছে? সবাইকে ক্লিয়ার? ওয়ার্কফ্লোটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ভাইয়া ব্যাক এন্ডটা একটু যদি ক্লিয়ার করে বোঝাতেন, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডটা। ব্যাকএন্ড মানে হচ্ছে মনে করেন আপনি একটা ওয়েবসাইট পাইলেন, এখন এই ওয়েবসাইটের আপনি যা দেখতে পাচ্ছেন ভিউতে, ক্লায়েন্ট সাইডে যা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। মানে আপনি যে কোডগুলোকে ভিউ পেজ সোর্সের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটাকে ফ্রন্ট এন্ড বলে। আর
বা ক্লায়েন্ট সাইড ভিউ, আর যেটা হচ্ছে সার্ভার সাইড, যে কোডগুলো আপনি দেখতে পাচ্ছেন না সেটাকে বলা হয় ব্যাকএন্ড। ব্যাকএন্ডের ওয়েবসাইটটা মনে করেন আপনি একটা ফর্ম ডিজাইন করলেন, এটাকে ফাংশনাল করার জন্য তখন আপনাকে ব্যাকএন্ডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। বা আপনি একটা বুকিং ফাংশনালিটি ইউজ করলেন, এটাকে ফাংশনাল জন্য আপনাকে একটা ব্যাকএন্ডে মানে কোনো কিছু ফাংশনাল করতে হলে আপনাকে ব্যাকএন্ডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে হবে। বুঝা গেছে এবার? জি ভাইয়া। আর এই দুটাকে কানেক্ট করে কিসের মাধ্যমে? ডাটাবেজের মাধ্যমে, ডাটাবেজ এবং এপিআই এর মাধ্যমে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো এটা হচ্ছে একটা টোটাল ওয়ার্কফ্লো। সো আজকে আমরা কোনটা করব? আজকে হচ্ছে নর্মালি মনে করেন আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে চান, ক্লায়েন্ট নর্মালি এত কিছু করবে না, কারণ ক্লায়েন্ট হচ্ছে চিপ ক্লায়েন্ট, সে $50 একটা ওয়েবসাইট চায়, ওই ফ্রন্ট এন্ড ডিজাইন চায়, সে নিজেই ইউআই ইউএক্স করবে, ডিজাইন করে আপনারা দিয়ে দেবে। এইটার আপনারা একটা পিএইচডি দিয়ে দিবে, অথবা আপনাকে তার কোনো কম্পিউটারের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবে, অথবা আপনাকে বলে দিবে যে আমার একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটটা এরকম এরকম থাকবে, আপনি আপনার মতো করে ওয়েবসাইটটা কোড করে তাকে দেখাবেন, সে রিভিশন দেবে, দ্যাটস ইট। সে এত কিছু ফলো করবে না, বাট একটা ইন্ডাস্ট্রি লেভেলে এইভাবে মানে ওয়ার্কফ্লোটা এইভাবে সাজানো হয়, বুঝছেন? আচ্ছা, সো আমরা আজকে ক্লাসে কি করবো? আমাদেরকে এই ইউআইটা দেওয়া আছে, এই ইউআইটা হচ্ছে ডিজাইন করা হয়েছে ফটোশপের মাধ্যমে, দ্যাটস এটার নাম হচ্ছে পিএইচডি। এটা যদি অ্যাডোব এক্সডির মাধ্যমে করা হতো তাহলে এটার নাম হতো এক্সডি, আর এটা যদি হচ্ছে আপনার ফিগমার মাধ্যমে করা হতো তাহলে এটার নাম হতো ফিগমা। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে আমরা কি করবো? পিএইচডি টু এসটিএমএল, মানে একটা পিএইচডি ইউআই ডিজাইন আমাদেরকে দেওয়া আছে, এটাকে আমরা এসটিএমএল এ কনভার্ট করবো ইউজিং এসটিএমএল সিএসএস। এটাকে আমরা ওয়েব পেজে কনভার্ট করবো ইউজিং এসটিএমএল সিএসএস। আমার কথাটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, কারো একদম ক্লিয়ার। কোনো কনফিউশন, কোশ্চেন? জি না ভাইয়া। ওকে, আর এই টোটাল জিনিসটা যে পারে, এই যে এখান থেকে এই যে এ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এসকিউএল টোটাল যে জিনিসটা পারে তাকে বলা হয় একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর যে শুধু ফ্রন্ট এন্ডটা পারে তাকে বলা হয় ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, যে শুধু ব্যাক এন্ড পারে তাকে বলা হয় ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার। ওকে, এটা হচ্ছে ওয়েব ডিজাইনের একটা রোডম্যাপ, জি ভাইয়া। ওয়েব ডেভেলপমেন্টের, সরি। আচ্ছা, এবার হচ্ছে আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার পরে আমরা হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে এই পিএইচডিটাকে আমরা ওপেন করব। আচ্ছা, তার আগে আমি বলি এই পিএইচডিটাকে ওপেন করার জন্য আপনাকে অবশ্যই দুইটা জিনিস লাগবে, একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার কম্পিউটারে ফটোশপের পিএইচডি। আমরা পিএইচডিকে কনভার্সন করব। আমরা কোনো টুলস শিখবো না, টুলস হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ, আমরা হচ্ছে কনভার্সন, আমরা এসটিএমএল সিএসএস এর মাধ্যমে কনভার্সন শিখবো। আর এই কোর্সে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কোনোটা, এই কোর্সে আমরা ওয়ার্ডপ্রেস শিখবো। ওকে, আচ্ছা। সো এখন কথা হচ্ছে এই পিএইচডি ফাইলটাকে ওপেন করতে হলে আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে অ্যাডোব ফটোশপ এই ফাইলটা আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। আমি এই সফটওয়্যারটা আপনাদের সিআরকে দিয়ে দিব বা আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। যাদের কম্পিউটার কোরাই 5 বা 5-এর উপরে তারা ইজিলি 2018টা ডাউনলোড করে নেবেন। মানে আমি 2018টা দেখাই দিচ্ছি। সরি, 2019টা আমি দিয়ে দেবো, আপনারা ইজিলি এটা ইনস্টল করে নেবেন, কিচ্ছু করতে হবে না। জাস্ট হচ্ছে আপনারা জিপ ফাইলটা আমি দিয়ে দেবো, জিপ ফাইলটা ওপেন করবেন, মানে এক্সট্রাক্ট করবেন। এই যে আমি কিন্তু এই যে বারবার একটা জিনিস গাইডলাইন বলে দেই, মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে কোশ্চেন করবেন। এই যে না শুনে যদি কোশ্চেন করেন তাহলে প্রবলেম আছে। আবারও বলি কি করবেন, আমি এই ফাইলটা দিয়ে দেবো, তাহলে আবার কালকের ক্লাসে পোস্ট করেন না যে অ্যাডোব ফটোশপ ফাইল কই। ফটোশপ ফাইলটা আমি দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এটাকে আনজিপ করবেন, আনজিপ করে এখানে যাবেন, যে এই সেট আপ বাটনে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট দিয়ে সেভ করবেন। আর কিছুই করতে হবে না, এটা ক্র্যাক করা আছে, আপনার ইন্টারনেটও অফ করতে হবে না, কিছুই করতে হবে না। আমার কথাটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া আমার তো ফটোশপ সিসি আছে, ফটোশপ সিসি দিয়ে করা যাবে না? সিসিটাই বললাম। জি ভাইয়া, ঠিক আছে। এটা তো সিসি, ফটোশপ সিসি তো ইউজ করবেন। জি। ওকে, কোরাই 3 তো চলবে, বাট কোরাই 3 তে একটু হ্যাং করতে পারে, লাইক হচ্ছে ফটোশপ এমনি খুব ভারী একটা ফাইল। যেমন আজকে ক্লাসে দেখবেন আমার ফটোশপ যখন আমি ওপেন করবো একটু স্লো থাকবে, কারণ আমি একসাথে অনেক কিছু করতেছি, লাইক হচ্ছে আমি লাইভে স্ট্রিমিং করে ক্লাস নিচ্ছি, সফটওয়্যার অনেকগুলো ওপেন করা, ট্যাব ওপেন করা, সো আমার একটু প্রবলেম হতে পারবে। আপনারা যখন কাজ করবেন আপনারা তো এত কিছু করবেন না, আপনারা জাস্ট ফটোশপটা ওপেন করে
অ্যাসেটগুলোকে আগে এক্সপোর্ট করে নেবেন। অ্যাসেট মানে কি, লাইক হচ্ছে ইমেজ, টেক্সট, এগুলো আগে এক্সপোর্ট করে নেবেন। দেন হচ্ছে ফটোশপটা অফ করে আপনি আপনার মতো করে ডিজাইন, আপনি তো মেনলি ফটোশপ থেকে কি নেবেন, ডিজাইন আর ইমেজগুলোই তো নেবেন, তাই না? হ্যাঁ, 2017, 2014, 2019, 19-20 পার্থক্য, তেমন কোনো পার্থক্য নেই। আমি 2019 ইউজ করি, আপনারা 2019 আমি দিয়ে দেবো, আপনি এটা ডাউনলোড করেন। তারপরেও যদি কারো মনে হয় 2019টা কারোর জন্য একটু ভারী হয়ে যাচ্ছে, যাদের স্পেশালি কম্পিউটার যদি বা ল্যাপটপ যদি কোরাই 3 বা 3 এর নিচে হয়, তাদের জন্য একটু ঝামেলা হতে পারে। আমি চেষ্টা করবো তাদেরকে আর একটু লোয়ার কোনো একটা ভার্সন দেওয়া যায় কিনা, লাইক 2014 দেওয়া যায় কিনা, ঠিক আছে? যদি কারো এরকম প্রবলেম থাকে কোরাই 3 বা 3 এর নিচে। জি ভাইয়া, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো আমরা তাহলে ক্লাস শুরু করি। আমি এটা তো বুঝতে পেরেছি, তাই না? এটা আমি এবার ক্লোজ করে দিই, কারণ ফটোশপ যেহেতু ওপেন করবো, সো আমার বেশি ট্যাব ওপেন থাকলে আমার একটু ঝামেলা হতে পারে। কারণ হচ্ছে আমি অলরেডি লাইভে স্ট্রিমিং ক্লাসের জন্য ওটা একটা ভালো একটা জায়গা দখল করে রাখছে। আচ্ছা, আমি হচ্ছে ফটোশপে ইনস্টল করার পরে যখন আমার ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, তখন এই ফাইলটা আমি দেখতে পারবো। আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। সো দিয়ে দেওয়ার পরে এই ফাইলটা ইনস্টল করার পরে ডাবল ক্লিক করবেন, দেখেন এটা ওপেন হচ্ছে ফটোশপ সিসিতে। একটু অপেক্ষা করবেন, কারণ এই ফাইলগুলো অনেক ভারী, সো একটু সময় নিবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, তাড়াহুড়া করা যাবে না। আচ্ছা, নর্মালি এত টাইম নেয় না, কারণ হচ্ছে আমরা এখানে সরি, আমি কমান্ড শিল্ড ওপেন করে রাখছি, এটা অফ করে দিই। সো আমার ফটোশপ ফাইলটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এবার একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি আজকেই ফটোশপ দেখাবো, আর কখনো দেখাবো না। সো খুব মনোযোগ দিয়ে শুনবেন, না বুঝলে ভিডিও দেখে আরেকবার দেখে নেবেন। ওকে, ফটোশপ ফাইলটা ওপেন হয়েছে, কন্ট্রোল প্লাস, ঠিক আছে? কন্ট্রোল প্লাস হচ্ছে জুম ইন, কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। আপনার কিবোর্ড থেকে দেখেন কন্ট্রোল একটা বাটন আছে, ওটা দিয়ে, ওটার সাথে আপনি যখন প্লাস সাইনে একসাথে দিবেন তখন এটা জুম ইন হবে, আর মাইনাস সাইন দিবেন যখন, তখন জুম আউট হবে। ওকে, আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কি একজন বলছেন কথা শুনেননি মনে হয়। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে তো। ওকে, তাহলে এবার আসেন। হ্যাঁ, সো একটা পিএইচডি ফাইল যখন পাবেন, তখন সাথে সাথে কাজ করা শুরু করবেন না। ফার্স্টে হচ্ছে পিএইচডি ফাইলটা টপ টু বটম দেখবেন। সো আমি পিএইচডি ফাইলটা টপে যাই। টপে কি আছে, একটা সেকশন আছে হেডার সেকশন, এখানে মেনু নাই। সো এখানে একটা লোগো আছে। তারপর আমি নিচে যাই, এখানে হচ্ছে একটা ব্যানার সেকশন আছে। তারপর হচ্ছে এখানে একটা সার্ভিস সেকশন আছে। তারপরে হচ্ছে এখানে একটা পোর্টফোলিও সেকশন আছে। এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম সেকশন আছে। এখানে একটা ফুটার সেকশন আছে। সো দেখে বোঝা যাচ্ছে এই পিএইচডি ফাইলটা একটা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ। আর আরেকটা জিনিস আমি একটু দেখবো, এখানে হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা, এটা কি বক্স উইথ ইউজ করছে কিনা সেটাও আমি একটু দেখবো। দেখা যাচ্ছে এটা একটা অ্যালাইনমেন্ট ফলো করেছে, একবারে টপ টু বটম, এর বাইরে কোনো কন্টেন্ট যায়নি। তার মানে হচ্ছে কন্টেন্টগুলো আছে কিসের ভিতর, কন্টেন্ট কিসের ভিতর আছে, কন্টেইনারের ভিতর ভাইয়া। কন্টেইনারের ভিতর আছে ভাইয়া। ওকে, আরেকটা জিনিস করবেন, ফটোশপটা ওপেন করার পরে এখান থেকে যাবেন। আপনার কেউ আছেন এখানে গ্রাফিক ডিজাইনার? এনিওয়ান ফটোশপে কাজ পারেন? কেউ আছেন? আচ্ছা, ফটোশপ ওপেন করার কারণে হয়তো মাঝে মাঝে আমারটা ল্যাগ করছে, বাট আমার মনে হয় এখন আপনারা ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন, তাই না? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস একটু শুনেন, যদি মিস করে থাকেন, কেউ আছেন আপনাদের মধ্যে গ্রাফিক ডিজাইনার, কেউ আছেন? এনিওয়ান? জি ভাইয়া। ফটোশপে কাজ পারেন? মাহমুদুল হাসান? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, 2019 বলেন এটার জি ভাইয়া। স্মার্ট গাইডটা অন করবো কিভাবে? ভাইয়া ইসে থেকে
কোথা থেকে? উইন্ডোজ থেকে করা যায়। উইন্ডো থেকে কোথায় যাব? স্মার্ট না, এখান থেকে হচ্ছে স্মার্ট গাইড। আচ্ছা এই যে দেখেন ভিউতে গেলাম, আচ্ছা আমি নিজে ভুলে গেছি, এই জন্য জিজ্ঞেস করছি। ভাই এগুলো হচ্ছে ক্লিক করে করে মানে কাজ করার সময় বের করতে হবে। ভাইয়া শোয়ের মধ্যে শো করছিল ভাইয়া, ভিউ থেকে শোতে স্মার্ট শোয়ের ভিতরে। জি ভাইয়া শোয়ের ভিতরে। এই যে সরি হ্যাঁ পেয়ে গেছে, এই যে ভিউ থেকে শো থেকে স্মার্ট গাইড, এটা যদি আনচেক করা থাকে এটাকে চেক করে নেবেন। হ্যাঁ শোতে যাবেন, শো থেকে এই যে স্মার্ট গাইডটা চেক করে নেবেন। ক্লিয়ার? কেন? কারণ এটা চেক করলে আপনার অ্যালাইনমেন্টে অনেক কিছু সুবিধা হবে। কি সুবিধা হবে একটু বলেন, ডিজাইনার স্যাররা বলেন একটু। স্মার্ট গাইড থাকলে কি সুবিধা হবে? যে কোনো কিছু সেন্টার বোঝা যাবে, তারপর হচ্ছে মাপগুলো বোঝা যাবে ভাইয়া। ওকে, সো আপনারা দুজন এই যে বাকিদেরকে একটু ফটোশপে হেল্প করবেন। ওকে, যদি কোনো কিছু না খুঁজে পাই। আচ্ছা আমরা আবার ক্লাসে ব্যাক করি। এখন আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে আমরা প্রজেক্টটা শুরু করি। সুযোগ করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে একটা ফোল্ডার নেব যেখানে হচ্ছে সিএসএস থাকবে, তারপর হচ্ছে এখান থেকে যে এই ইমেজ, লোগো, তারপর হচ্ছে পিছনে ব্যানার, তারপর হচ্ছে এই যে ইমেজ, এগুলো রাখার জন্য আমরা আরেকটা ফোল্ডার রাখবো, সেটা হচ্ছে ইমেজ ফোল্ডার। ওকে, তারপরে হচ্ছে আমরা ফন্টসের জন্য একটা ফোল্ডার রাখবো। সো আমি ফোল্ডারটা নিয়ে আসি, কারণ আমার অলরেডি ফন্টসের জন্য ফোল্ডার ক্রিয়েট করা আছে, গত ক্লাসেই করছিলাম মনে হয়। এই ফন্টসের ফোল্ডারটা নিয়ে আসি, জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা নিয়ে আসি, যেহেতু লাগবে না জাভাস্ক্রিপ্ট, তারপর নিয়ে আসলাম আর কি। নিয়ে আসলাম, তারপরে হচ্ছে সিএসএস এর ভিতরে যাই, এখানে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করে আসি, স্টাইল ডট সিএসএস ক্রিয়েট করলাম। আর আরেকটা কাজ করতে হবে, ফন্টসের যে ফাইলটা নিয়েছি সেই ফাইলটা নিয়ে আসতে হবে, যে মেইন ডট সিএসএস, এটা নিয়ে আসতে হবে। এনে এই সিএসএস এর ভিতরে রাখলাম। আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে আমার রুট ডিরেক্টরিতে ইন্ডেক্স ডট এসটিএমএল, তাই না? ইন্ডেক্স ডট। আজকের এই অ্যাসাইনমেন্ট, এই প্রজেক্টটা করলে আমার মনে হয় আপনাদের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে যে কনফিউশন ছিল এগুলো অনেকটা দূর হয়ে যাবে। আচ্ছা এখন সব করা বাকি, এবার হচ্ছে আসেন ইমেজ নিয়ে কাজ করি। সো ফটোশপে একটা কাজ করবেন, ফটোশপ কাজ হচ্ছে লেয়ারে, হ্যাঁ, আর ইলাস্ট্রেটর কাজ হচ্ছে ভেক্টরে। সো আমরা হচ্ছে এই লোগোটা আমরা চাচ্ছি স্লাইস করতে, মানে স্লাইস মানে হচ্ছে এইগুলোকে বলা হয় অ্যাসেটস। এই জিনিসগুলো আমরা কি করতে চাচ্ছি, এই জিনিসগুলোকে আমরা এক্সপোর্ট করতে চাচ্ছি, মানে হচ্ছে এই জিনিসগুলোকে আমি আমার ইমেজ ফোল্ডারে নিয়ে যেতে চাচ্ছি আমার ডিজাইনের ক্ষেত্রে কাজ করার জন্য। সো আমি একটা কাজ করলাম, আমি এই যে দেখেন রাইট সাইডে লেয়ার নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে ইচ্ছা করলে আমি ড্র্যাগ করতে পারি, হ্যাঁ, ড্র্যাগ করে যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি। সো এটা রাখলাম, এটা রাখার পরে এখন দেখেন আমি যে কোনো কিছু একটা অফ করি, দেখেন এই আই থেকে এটা যদি অফ করি, দেখেন টপে যা যা আছে চলে গেছে। তারপর যদি ব্যানার অফ করি, ব্যানারে যা যা আছে চলে গেছে। তারপর যদি হচ্ছে সিম্পল অ্যান্ড পিওর ডিজাইন, এই সেকশনটা অফ করি, তাহলে এখানে যা যা ডিজাইন আছে চলে গেছে, মানে এর ভিতরে প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে এই জিনিসগুলো আছে। এবার আমি যদি এখানে আসি, এখানে এসে আমি এই যে সিলেক্টর টুলস এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই লোগোতে ক্লিক করি। লোগোতে ক্লিক করার পরে দেখেন এর টপ ফোল্ডারের ভিতরে লোগো অপশনটা যখন আমি হাইড করলাম, এদিকে আসেন, এই লোগো অপশনটা যখন আমি হাইড করলাম তখন কিন্তু লোগোটা চলে যাচ্ছে, তাই না? এটাকে বুঝতে পারছেন? আমি লোগোটাকে যখন হাইড করছি, টপে ঢুকে যখন আমি এই লোগোটাকে হাইড করছি তখন লোগো চলে যাচ্ছে না? আচ্ছা এখন আমার দরকার কি, লোগো থাকবে বাকি সব কিছু চলে যাবে, মানে অপোজিট দরকার, তাই না? মানে আমি চাচ্ছি লোগোটা থাকবে, কারণ লোগোটা থাকলেই তো আমি ওকে এক্সপোর্ট করতে পারবো। তো আমি চাচ্ছি লোগোটা থাকবে, বাকি সব কিছু চলে যাবে। এটা করার জন্য আপনার কিবোর্ড থেকে অল্টার বাটন মানে অল্টার বাটন ক্লিক করে তারপরে হচ্ছে লোগোটাকে হাইড করেন। এখন দেখেন লোগো আছে আর বাকি সব কিছু চলে গেছে না? অল্টার প্লাস আই বাটন, ওকে।
সো এবার আপনি চাচ্ছেন এই জিনিসটাকে ট্রিম করতে। ট্রিম মানে হচ্ছে এর আশেপাশে যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো সব রিমুভ হয়ে যাবে, শুধু লোগোটা থাকবে। ট্রিম করা, যে বাড়ির সামনে লন থাকলে বা গাছ থাকলে এটাকে ট্রিম করে একটু সাইজে নিয়ে আসা হয় না, বা মেট্রো রোডের ভিতরে রাস্তার মাঝখানে করিডোরে যখন গাছপালা থাকে তখন এগুলো যেন রাস্তার দিকে হেলে না যায়, তখন কি করে যে সিটি কর্পোরেশনের লোক এসে কি গাছের এই সাইডে গিয়ে বা যদি ক্যান্টনমেন্টে যান দেখবেন ট্রিম করে যেন দূর থেকে যেন আমার রাস্তাটা ক্লিয়ারলি দেখা যায়। সো এরকম আমরা লোগোটাকেও ট্রিম করবো। ট্রিম করার জন্য আমরা চলে আসবো এখানে ইমেজ থেকে ট্রিমে এসে আমি একটু চেক করবো টপ লেফট বটম রাইট এই চারটাকে চেক করা আছে কিনা। যদি চেক করা থাকে, চেক করার পর আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে দেখেন আশেপাশে সব চলে গেছে, শুধু লোগোটা আছে, তাই না? জি ভাইয়া। এবার এটাকে আমি সেভ করব কিভাবে? ফাইলে ক্লিক করে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে চেক করব এটা পিএনজি ফরম্যাটে আছে কিনা। পিএনজি কেন বলেন? পিএনজি ফরম্যাটে কেন সেভ করব? ব্যাকগ্রাউন্ড থাকে। ভেরি গুড, ভেরি গুড। কারণ লোগোটা হচ্ছে, লোগো যখন আমি সেভ করবো আমি চাচ্ছি লোগোর ব্যাকগ্রাউন্ডটা যেন ট্রান্সপারেন্ট থাকে, মানে লোগোটা যেন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না থাকে। হ্যাঁ, সো আমরা হচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা যদি ট্রান্সপারেন্ট না হয় তাহলে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার থাকে তাহলে ওই কালারটা আসবে না লোগোর ব্যাকগ্রাউন্ডে। আর যদি লোগোর ইমেজটা পিএনজি ফরম্যাটে থাকে বা ট্রান্সপারেন্ট ফরম্যাটে থাকে তাহলে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে বডির ব্যাকগ্রাউন্ডে বা ওই সেকশনের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার থাকে ওইটা তাহলে আমার আসবে। তো পিএনজি 24 এটা আমি চেক করে নেব। এখানে আরও আছে, জেপেগ আছে, জেপিজি আছে। আমরা পিএনজি ফরম্যাটে এটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে আমি এটাকে সেভ করব। সেভ করে কোথায় নিয়ে যাব? সেভ করে আমি নিয়ে যাব আমার আজকের প্রজেক্ট ফোল্ডারে, phd2html ইমেজ। এখানে গিয়ে আমি সেভ করব এটাকে লোগো পিএনজি নামে। তারপরে চলে আসি, আমি এসে দেখি তো লোগো সেভ হয়েছে কিনা। দেখেন লোগো চলে আসছে না আমার? আসছে। জি ভাইয়া। এবার আমি চাচ্ছি আবার আগের অবস্থায় ফেরত যেতে। তাহলে কি করব? এই যে এখানে দেখেন একটা হিস্টোরি অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই? এখানে এসে আমি একবারে যা যা করছি পুরো টোটাল হিস্টোরিটা দেখতে পারবো। হ্যাঁ, আমি একবারে প্রথমটাতে চলে যাই, একবারে ব্যাক করে কি আমি আগের অবস্থানে চলে আসছি না? সবাইকে ক্লিয়ার কিভাবে পিএসডি ফাইল থেকে একটা ইমেজ এক্সপোর্ট করবেন? সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া। আর একটা ইমেজ দেখাবো? জি ভাইয়া। দেখেন জি ভাইয়া। ভাই, একটু ভালো হয় ভাই। দেখালে তো সবাই ভালো হয় না। আচ্ছা আসেন, সো এখন হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা হচ্ছে এবার কিভাবে সেভ করব। হ্যাঁ, এটা একটু ডিফারেন্টলি হবে, কারণ আগেটা ছিল পিএনজি, এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে সেভ করব আমরা। সো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা সেভ করব কিভাবে আমাদের প্রজেক্ট ফোল্ডারে, বা এটাকে কিভাবে আমি স্লাইস করব বা কিভাবে আমি এক্সপোর্ট করব, এই জিনিসগুলোকে বলা হয় অ্যাসেটস। সো সেমভাবে আমি লেয়ারে চলে যাই, সেমভাবে আমি সিলেক্টর বাটনে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড ইমেজে এসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ব্যানারের ফোল্ডারের ভিতরে ইমেজে চলে আসছে। ইমেজটাকে যখন আমি হাইড করতেছি ইমেজটা চলে যাচ্ছে আর বাকি কিছু থেকে যাচ্ছে। বাট আমি চাচ্ছি কি অপোজিট না, মানে ইমেজ থাকবে বাকি সব কিছু চলে যাবে, এটাই তো চাচ্ছি, তাই না? তাহলে কি করবো বলেন? এই মাত্র করছিলাম, তাহলে কি এটার জন্য কি করতে হবে? ভেরি গুড, অল্টার প্লাস আই। সো এটার জন্য আমাকে অল্টার প্লাস এই যে আই বাটনে ক্লিক করবো। এখন দেখেন আমার সব চলে গেছে, শুধু ইমেজটা আছে না? জি ভাইয়া। এবার এটাকে কি করতে হবে? এটাকে এক্সপোর্ট করতে হবে না, তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। ওইটার হচ্ছে গিয়ে যে সাইজটা চেক করে নিতে হবে। রেজা করিম, থ্যাংক ইউ। এক্সট্রিম করতে হবে, ট্রিম করতে হবে। ট্রিমে যাব, সিলেক্ট দেখবো সব চারপাশে সিলেক্ট আছে কিনা। বাই ডিফল্ট সিলেক্ট থাকে, না থাকলে করে নেব। ওকে দেব, সব কিছু চলে গেছে, শুধু ইমেজটা আছে। ফাইলে যাব, এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েবে যাব। এবারে এই ইমেজটাকে আমি সেভ করব জেপিজি হিসাবে, ঠিক আছে? সো এই ইমেজটা একটু বড়, একটু সময় নেবে পুরার ইমেজটা সাইজ এক্সপোর্ট হইতে একটু সময় নেবে। এখানে এসে আমি সিলেক্ট করে দিব জেপিজি মিডিয়াম ফরম্যাটে বা জেপেগ করে। এবার হচ্ছে আমি এটাকে সেভ করব। সেভ করে এটার নাম দিব আমি ব্যানার। সেভ, চলে আসে, দেখেন ইমেজটা চলে আসছে না? জি ভাইয়া। এবার হচ্ছে আপনি চাচ্ছেন আবার আগের ফরম্যাটে চলে যেতে। এবার আগের ফরম্যাটে মানে আগের অবস্থা আবার চলে যাওয়ার জন্য কি করব?
ভেরি গুড শোভন। যাব। ওকে, হিস্ট্রিতে যাব, এখানে যাব। তাহলে কি ইমেজ স্লাইস করা খুব ডিফিকাল্ট? জি না ভাইয়া। সবাই পারবো? জি। ওকে, ভুলে গেলে ভিডিও দেখে নেবেন আবার। ওকে, সো ইমেজ গেল। এবার হচ্ছে আমরা তাহলে এবার প্রজেক্টটা শুরু করি, করতে পারি? জি ভাইয়া। ওকে, আমরা প্রজেক্টটা ওপেন করব। ওপেন করার জন্য আমরা চলে যাব ফাইলে, ফাইল ওপেন ফোল্ডার, এখান থেকে হচ্ছে PHP সিলেক্ট করলাম, চলে আসছে। এটা অফ করে দিই। ওকে, সো আমরা চলে আসলাম। হ্যাঁ, এখানে এসে আমি আজকে ক্লাসের টাইটেল দিলাম PHP2 HTML, প্রজেক্টের নাম দিলাম স্ট্রিক ল্যান্ডিং পেজ। ওকে, সো এবার আমরা এখানে আরও কিছু ছোট কাজ আছে, এগুলো করে ফেলি। কাটসেট দিয়ে দিলাম UTF-8, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম ইংলিশ। আর এখানে আরও কিছু কাজ করতে হবে, এগুলো হচ্ছে খুব দ্রুত করে ফেলে। হ্যাঁ, গুগল ফন্টস, তারপরে হচ্ছে আচ্ছা এত লেট করে কে জয়েন করে? আচ্ছা, গুগল ফন্টস আমি একটু দেখে আসি, গুগল ফন্টস কোনটা কোনটা লাগবে একটু দেখেন, মনোযোগ দিয়ে একটু দেখেন। এই যে টি, হ্যাঁ, এই যে টেক্সট, এখানে এসে ক্লিক করে আপনি যে কোনো একটা টেক্সটে ক্লিক করেন, দেখেন কি আসছে, ল্যাটো, দেখতে পাচ্ছেন উপরে ল্যাটো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে আমি আরেকটা টেক্সট দেখি, এবার দেখতে পাচ্ছেন কোনটা আসছে, মানে ফন্ট কিন্তু একটা ইউজ করছে, হয় রেগুলার, না হয় বোল্ড, না হয় হচ্ছে কোনটা লাইট, তাই না? হ্যাঁ। জি। আমি আরেকটু দেখি, এটাও ল্যাটো ইউজ করছে। আর কি কোনো ফন্ট আছে? বুঝাই যাচ্ছে যে এই পিএইচডিতে ল্যাটো, এই পিএইচডিতে ফন্ট একটা ইউজ করছে ওরা, হ্যাঁ ল্যাটো। তো আমরা তাহলে ফন্টসটা কোথা থেকে আনবো বলেন? গুগল ফন্টস থেকে। গুগল ফন্টসে চলে আসলাম, নাম কি ল্যাটো না? চলে আসছে। জি ভাইয়া। সিলেক্ট করলাম, এখান থেকে আমরা নিব হচ্ছে তিনটা। আমরা দেখতে পাচ্ছি বোল্ড আছে, আমরা দেখতে পাচ্ছি রেগুলার আছে, লাইটটা নাই, তাও লাইট আমি নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে এবার এটাকে আমি এক্সপোর্ট করি, এই যে ইম্পোর্ট ফাইলটা, এটা আমি কপি করলাম, কপি করে আমি আমার এখানে রেখে দিলাম। বডিটাকে গেলাম, আর এখান থেকে আমাকে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে এই ফন্ট ফ্যামিলিটা নিতে হবে, রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার এই সিএসএস ফাইলটা আমাকে লিঙ্ক, আচ্ছা গুগল ফন্ট তাহলে আর আমার এখান থেকে করার দরকার নাই, যেহেতু আমরা এটা সিএসএস থেকে করলাম। প্রতিবার তো HTML থেকে করি, আজকে একটু সিএসএস থেকে করলাম। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, সো এবার হচ্ছে আমাকে নিতে হবে ফন্ট অসাম। ফন্ট অসাম কেন লাগবে? কারণ আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে কি ইউজ করছে, আইকন ইউজ করছে না, এগুলো কিন্তু ইমেজ না। জি ভাইয়া, তিনটা আইকন। সো ফন্ট অসাম আমার লাগবে। ফন্ট অসাম লিংক আপ করে ফেলি, সিএসএস ফন্ট অসাম main.css। ওকে, আর তারপর হচ্ছে আমাকে নিতে হবে থিম সিএসএস ফাইল, এটার জন্য আমরা হচ্ছে লিংক নিব css style.css। ওকে, সো মোটামুটি আমাদের কাজ ডান। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমরা জানি হচ্ছে একটা jQuery ফাইল লিংক আপ করতে হয়, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল লিংক আপ করতে হয়। যেহেতু আমাদের jQuery জাভাস্ক্রিপ্টের কাজ নাই, তো আপাতত করলাম না আমি। হ্যাঁ, আচ্ছা,
এবার আমার এখানে কাজ শুরু করতে হবে। সো আমরা এখানে একটু দেখি, এখানে দেখা যাচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এখানে একটা কালার দুটো সেম, এখানে একটা কালার, এখানে আবার কালার নেই। তাহলে আমি একটা কাজ করতে পারি, এই কালারটাকে আমরা এই যে এখানে আই ড্রপার দেখতে পাচ্ছেন, এই যে আই ড্রপার নামে একটা টুলস, এটা ক্লিক করবেন। ফার্স্টে ক্লিক করে এই কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করার পরে এই যে নিচে দেখেন কালারটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে ডাবল ক্লিক করবেন, কালার কোডটা পাবেন। ঠিক আছে, কালার কোডটা সেভ করে আপাতত এখানে রেখে দেন। হ্যাঁ, এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। আর কি কোনো কালার আছে? এই যে এখানে একটা কালার আছে, এই কালারটা আমি সেভ করি, কপি করলাম, এটা হচ্ছে আরেকটা কালার। হ্যাঁ, আর কি কোনো কালার আছে? কালার কিন্তু বিভিন্নভাবে করা যায়, আমরা কিন্তু পিক্সি দিয়েও করতে পারি, তাই না? ওকে ওকে, এখন হচ্ছে আমার তাহলে প্রজেক্টটা শুরু করতে পারি। আচ্ছা, ওকে। সো আপনারা যদি মনে করেন যে ভাইয়া আমার ফটোশপটা তো অনেক ভারী, আমি চাচ্ছি পুরো পিএসডি ফাইলটাকে একটা ইমেজ হিসাবে সেভ করে দেন হচ্ছে আমি কাজ করতে চাচ্ছি, তাও করতে পারেন। তা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে কন্ট্রোল অল্টার শিফট এস, কি করলাম বলেন তো? কন্ট্রোল অল্টার শিফট সাথে এস, এই চারটা একসাথে দিবেন। দিলে হচ্ছে আপনার এই ইমেজ পুরো পিএসডিটা একটা ইমেজ হিসাবে সেভ হবে। এটা একটু সময় নেবে। হ্যাঁ, এটাকে একটু উইথ হাইটটা আমি একটু ঠিক করে নিই, 1200 করে নিলাম, সেভ করব। এটাকে আমি নিলাম, সেভ হয়ে গেল। একটু সময় নিচ্ছে, এই যে দেখছেন চলে আসছে না? পুরা পিএইচডিটাকে একটা ইমেজ হিসেবে চলে আসছে না? ওকে ওকে, সো এবার আমরা তাহলে আমাদের কাজ শুরু করতে পারি। ওকে, আচ্ছা, সো আমরা কাজ শুরু করবো। আসেন, সো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা হেডার সেকশন, ভেরি গুড। এখানে হচ্ছে একটা লোগো আছে। আচ্ছা, এখানে মেনু নাই, বাট আমি একটা মেনু দিব। হ্যাঁ, যেহেতু এই পিএইচডিতে মেনু নেই, বাট আমি একটা মেনু ক্রিয়েট করবো, কারণ আমি চাচ্ছি একটা কমপ্লিট প্রজেক্ট করে আপনাদেরকে দেখাইতে, যেন আপনাদের ইজি হয়। সো এখানে আমি ধরে নিলাম এক পাশে লোগো আর এক পাশে মেনু আছে। সো চলেন আমরা করে ফেলি। হেডার, তার ভিতরে হচ্ছে একটা ডিপ থাকবে, নাম হচ্ছে কন্টেনার। তার আগে আমাকে এই গ্লোবাল সিএসএস একটা কাজ করে আসতে হবে, সেটা হচ্ছে এখানে এসে আমাকে ফার্স্টে বলতে হবে মার্জিন প্যাডিং 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। একটা কন্টেনার বানাইতে হবে। কন্টেনার উইথ হাইট কত বলেন? উইথ আর কত কন্টেনার কিভাবে বানায়? 1140 ভাইয়া, আর হচ্ছে গিয়ে মার্জিন 0 অটো। ভেরি গুড, ওকে, সো ডান। এবার হচ্ছে এটা দিলাম। এরপরে হচ্ছে আমাকে এই কন্টেনারকে আমি দুই ভাগ করব। এক ভাগে থাকবে লোগো, কন্টেনারকে আরেক ভাগ করব, এই ভাগে থাকবে মেনু। আরেকবার দেখাচ্ছি, জিনিস কিন্তু গত ক্লাসে রিপিট করছি, তারপরও বললেন না যে পারি না। এটা আছে ইমেজের ভিতরে লোগো ডট পিএনজি, অল্টার লোগো। আর মেনু থাকবে হচ্ছে একটা ন্যাপ ডিপের ভিতরে, এটা রাখলাম ইউএল। মেনু নাই, বাট মেনু দিয়ে করার একমাত্র কারণ হচ্ছে যেন আপনারা আরেকবার বুঝতে পারেন। হ্যাঁ, এটার নাম দিলাম হোম। ওকে, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। একটু 1 মিনিট সময় দিবেন। ওকে, সো ফর ডান। এবার এখানে আসি, কন্টেনার নিলাম। ওকে,
হচ্ছে লোগো, তারপর হচ্ছে মেনু। এবার এর নিচে আসি, ম্যাপ ইউএল, তার নিচে আসি ওকে ন্যাব ইউএল, তার নিচে আসি ন্যাব ইউএল এলআই, তার নিচে আসলাম ন্যাব ইউএল। এগুলো সব হচ্ছে আগের ক্লাসে জিনিস, জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি। ওকে, লোগো, মেনু, হেডার। ওকে, এবার চলে আসি আমাদের প্রজেক্টে। এটা এসে আমি ওপেন করি ব্রাউজারে। এই হচ্ছে অবস্থা। এই পর্যন্ত কে আছেন বুঝেন নাই বলেন? এই পর্যন্ত কোনো কিছু আছে যে আজকে নতুন? সব কি পুরানো জিনিস না? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এবার আমরা একটু আমাদের পিএইচডিতে চলে আসি। এখানে এসে আমি একটু মার্কিও টুল এইচটা ইউজ করি। হ্যাঁ, ইউজ করে আমি একটু দেখেন, এর আগে একটা জিনিস করে নেবেন, আপনাদের অনেকের হয়তো এটা হচ্ছে ইঞ্চিতে থাকতে পারে। এটাকে এই যে রাইট ক্লিক করে পিক্সেলে করে নেবেন, ঠিক আছে? যদি ইঞ্চি বা পয়েন্টটা থাকে, এটাকে জাস্ট রাইট ক্লিক করে পিক্সেলে করে নেবেন। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? ওকে জি ভাইয়া। ওকে, এটাকে এই যে পিক্সেল করে নেবেন। করার পরে এই যে এখানে আসেন, আর অবশ্যই এই যে স্মার্ট গাইডটা অন করে রাখবেন, করলে আর কি আপনার জন্য সুবিধা আর কি। এখান থেকে যাবেন, এই দেখেন স্মার্ট গাইড কিন্তু বলে দিচ্ছে পরের এলিমেন্টটা কোথায়। এখানে আমি আরেকবার দেখি এটা একটু। ওকে, ওকে, এইটুকু না? সো দেখেন লেখা আসতেছে হাইট হচ্ছে 26 পিক্সেল, মানে টপ বটমে আমাকে 26 পিক্সেল জায়গা নিতে হবে। ঠিক আছে, মানে টপ বটমে 26 পিক্সেল জায়গা নিতে হবে। এটার মানে কি বলেন তো? এটা মানে মার্জিন টপে 26 হচ্ছে বটমে 26। দুজনে ধরে একটা মাইট দেয়। এটা হচ্ছে একটা হেডার সেকশন। হেডার সেকশনের টপ বটমে 26 পিক্সেল জায়গা নেবে। এটা মার্জিন না প্যাডিং? সরি প্যাডিং ভাইয়া। সরি ভাইয়া। ওকে, সো হেডারে আসলাম। অ্যাজ ইউজুয়াল আমাকে দুটো জিনিস লিখতে হবে, উইথ 100%, ফ্লোট লেফট, প্যাডিং 26 পিক্সেল টপ বটমে, ডানে বামে 0 পিক্সেল। আর আরেকটা জিনিস আমাকে করতে হবে, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। এই কালারটা দিতে হবে। এই কালারটা কিভাবে আমি পেয়েছি? এই যে এই কালারটা দিতে হবে। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ডে আসলাম, এসে কালারটা দিয়ে দিলাম। ওকে, তারপরে এবার এটাকে আমি কপি করে আমি নিয়ে যাব এখানে। ক্লিয়ার? সবার কি বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাইয়া। ম্যামডি মহিউদ্দিন, এখনো মার্জিন প্যাডিং এর প্রবলেম থাকলে বিশাল বড় প্রবলেম। ওকে, এবার আসেন লোগো। কারণ বুঝতে হবে আপনি হেডারের ভিতরে 26 পিক্সেল জায়গা নেবেন। ভিতরে মানেই হচ্ছে প্যাডিং, বাইরে যদি বলতাম তাহলে মার্জিন। ওকে, আচ্ছা, এবার আসেন লোগো। সো আমার তো অ্যাকচুয়ালি আসলে এই জায়গায় মেনু থাকলে আমি ডিসাইড করে নিতে পারতাম কত। এখন যেহেতু মেনু নাই, আমি আমার মতো করে নিচ্ছি। হ্যাঁ, আমি বললাম এটা লোগোর উইথ হচ্ছে 30%, আর ফ্লোট হচ্ছে লেফট, আর মেনুর উইথ হচ্ছে 70%, ফ্লোট হচ্ছে লেফট। চলে আসছে, তাই না? খুব সুন্দর মতো। এবার এই সামনে এটা সরানোর জন্য কি করব বলেন? লিস্ট স্টাইল নান দিলাম, চলে গেছে। তারপরে এটাকে পাশাপাশি আনার জন্য কি কোড ইউজ করব? ডিসপ্লে লেন ব্লক। ডিসপ্লে ব্লক। ইনলাইন ব্লক। সবাই একটু রেসপন্স করবেন, অ্যাট লিস্ট চ্যাট বক্সে হইলেও করবেন। ওকে, তারপর হচ্ছে প্রত্যেকটা লিস্ট আইটেমের মাঝখানে জায়গা নিতে চাচ্ছি, কি ইউজ করব? প্যাডিং না মার্জিন ভাই। এত পারেন? ওকে, ভুল হয়ে যায় মাঝে মাঝে। তারপরে হচ্ছে নিচের এই আন্ডারলাইনটা সরাতে চাচ্ছি অ্যাঙ্কর ট্যাগের, কি করব? লিস্ট টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট
ডেকোরেশন নান চলে গেছে। তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, যেহেতু আমার আপাতত ওরা কোনো কালার দেয় নেই, আমি হচ্ছে এই কালারটা ইউজ করতে পারি। হ্যাঁ, সে লোগোর কালার ইউজ করবো আর কি। ইউজ করলাম, আর হোভারে ইউজ করবো হচ্ছে আমরা এই কালারটা। এগুলো মনে রাখবেন, লোগো থেকে আপনার কালারগুলো আসবে, যদি কেউ ক্লায়েন্ট কালার না বলে দেয়। হ্যাঁ, এটা কাজ করতে করতে শিখে যাবেন। আচ্ছা, আর কি কিছু করার দরকার আছে? আপাতত আর কিছু করার দরকার নেই। এখানে হয়তো সোশ্যাল আইকন টেকন থাকলে ওগুলো বসাইতাম। দ্যাটস ইট, আমাদের কাজ মোটামুটি ডান। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা এই কালারটা দেবো, এই যে ব্লু কালারটা। ওকে, মাঝখানে প্যাডিং, ওকে, এখানে এই কালারটা মনে হচ্ছে না। ওকে, সো ফার ডান। সেভ করে ফেলি। এই পর্যন্ত আপাতত কারো কি কোনো প্রবলেম আছে বলতে পারবেন? ক্লিয়ার না? জি না ভাইয়া, জি ক্লিয়ার। মনে হয় এটাকে 60 করলে বেটার। ওকে, সো ফার ডান। আমার এই সেকশনটা ডান। যদিও এই সেকশনে মেনু নাই, বাট আমি ইচ্ছা করে মেনু অ্যাড করলাম যেন আমার আরেকবার একটু রিভাইজ হয়ে যায়। এবার হচ্ছে এই সেকশনটা করবো, তাই তো? এবার কোন সেকশনটা করবো? এটা না পারবেন করতে, নাকি দেখাই দিতে হবে? জি জি ভাই, পারবেন? ভাই দেখাই দিলে ভালো হয়। দেখা যায় আজকে আটকে দেখাই দিতে হবে খালি না। আচ্ছা, এটাকে আমরা একটা ব্যানার সেকশন বলি, বাট থিং ফার্স্ট এটাকে বলা হয় হিরো সেকশন, বুঝছেন? ওয়েবসাইটে হিরো হচ্ছে এই সেকশনটা। ওকে, ডান। তারপরে হচ্ছে ব্যানার সেকশন, তারপরে হচ্ছে ডিপ কন্টেনার দিলাম, সেকশন ক্লাস। এবার হচ্ছে কি করব ভাইয়া, এই যে সেকশন নেম, হ্যালো হ্যাঁ বলেন। ভাই, এই যে সেকশন নেম গুলো আছে, এগুলো জানার কি কোনো ওয়ে আছে বা কোনো জায়গা থেকে জানা যাবে? কারণ অনেক সময় ক্লাস নেম দিতে কনফিউজ হয়ে যায় এগুলো কোন হচ্ছে ক্লাস আপনি এই যে থেকে কন্টেন্ট দেখে দেখে নেবেন। যেমন এই জিনিসটা হচ্ছে একটা পোর্টফোলিও, এটাকে পোর্টফোলিও সেকশন, এটা হচ্ছে সার্ভিস। বুঝা যাচ্ছে? এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে, কাজ করতে 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 আপনার মাথায় চলে আসবে। জি বুঝতে পেরেছেন? জি জি, ঠিক আছে ভাইয়া। ওকে, সো এটা হচ্ছে ব্যানার। এবার হচ্ছে কন্টেনার দিলাম। এখানে আর কি কাজ আছে? এটার ভিতরে হচ্ছে আরেকটা ডিপ থাকবে, তাই না? এই টোটাল জিনিসটা হচ্ছে একটা ডিপের ভিতরে থাকবে। সো ডিপটা নিয়ে ফেলি আমরা। ডিপ প্লাস ব্যানার মেন। এবার হচ্ছে এই ডিপের ভিতরে কি থাকবে? একটা S2 ট্যাগ থাকবে, একটা P ট্যাগ থাকবে, একটা বাটন থাকবে, একটা আইকন থাকবে, আর এখানে এটা কি থাকবে? একটা আন্ডারলাইন থাকবে, তাই না? ওকে, জি ভাইয়া। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? ব্যানার মেনের ভিতরে একটা S2 ট্যাগ নিতে হবে, নিলাম। এর ভিতরে আমাকে কি করতে হবে? এই কন্টেন্টটা কপি করে নিয়ে আসতে হবে। সো আসেন কন্টেন্টটা কপি করি। টি ফরম্যাটে গেলাম, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে ডাবল ক্লিক করলাম, কপি করলাম, কপি করে পেস্ট করলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এটাও কপি করব। সো টি ফরম্যাটে আসলাম, কপি করলাম, এর ভিতরে একটা স্পেন ট্যাগ দিয়ে দিই, তার নিচে একটা পি ট্যাগ দিয়ে দিলাম। এর নিচে একটা বাটন লাগবে। সো বাটনটা নিয়ে আসি আমরা। বাটন হচ্ছে কল টু অ্যাকশন বাটন, না? সো বাটনের ট্যাগ তো আমরা জানি অলরেডি। সো নিচে আসলাম, একটা বাটন নিলাম। বাটনের টাইপ হচ্ছে বাটন। ক্লাস, একটা ক্লাস দিয়ে দিই বাটনের, ব্যানার বাটন। আর এটার ভিতরে লেখা আছে কল টু অ্যাকশন। আর কি আছে? আর নিচে আছে একটা আইকন।
আমরা ইচ্ছা করলে এটার নিচেও আইকনটা দিতে পারি, এটার নিচেও দিতে পারি, এটার ভিতরেও দিতে পারি। আচ্ছা আইকনটা এখানে দিই। দুইভাবেই করা যায় আর কি। ব্যানার আইকন, এর ভিতর হচ্ছে আমরা আইকনটা দিব। এটা কি আইকন বলতে পারবেন কেউ? কোনো আইডিয়া? স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন। ডাউন না, দেখে আস। লোড হয়নি। এটা কি স্ক্রল ডাউন বলে? একটু অপেক্ষা করেন, এত সময় তো লাগে না। আচ্ছা ডাউন বলতেছেন না, তাহলে দেখি আইকন নাকি, আমার মনে হয় না এখানে শেভরন ডাউন না কিছু একটা হবে। ওকে, সেখানে আসলাম, ডাউন দিলাম, এই যে এটা শেভরন ডাউন, হ্যাঁ, বা অ্যাঙ্গেল ডাউন, যেটাই দেন আপনি। কোনটার মতো একটু দেখে আসি। এই দুটোর একটা, আমি এটাই দিলাম। ওকে, সো আমরা পিএইচডিতে চলে আসি। এই হচ্ছে বর্তমান অবস্থা, তাই না? আমার স্টেবল ডান। এবার আসেন আমি স্টেমের ক্লাসগুলো সিএসএস এ কল করি। সো এখানে আমি চলে আসলাম, চলে আসে ডট ব্যানার। সো অ্যাজ ইউজুয়াল আমরা জানি কি প্রত্যেকটা প্যারেন্ট সেকশনে উইথ হচ্ছে 100%, ফ্লুইড হচ্ছে লেফট হবে, হ্যাঁ লেফট। এরপর হচ্ছে ব্যানার মেইন নামে আমার আরেকটা ডিভ আছে। তারপর হচ্ছে এর ভিতরে আমার অনেকগুলো ডিভ আছে, আমি এগুলোকে একটু কপি করি, কপি কপি ব্যানার মেইন। তারপর হচ্ছে ব্যানার মেইনের ভিতরে হচ্ছে একটা H2 ট্যাগ আছে, এই যে ব্যানার মেইন, এর ভিতরে হচ্ছে একটা H2 ট্যাগ কল করলাম। ব্যানার মেইনের ভিতরে হচ্ছে একটা স্পেন ট্যাগ, সেটাকেও কল করি, কল করলাম। তারপরে এই যে ব্যানার মেইনের ভিতরে আরেকটা ট্যাগ আছে পি ট্যাগ, এটাকেও কল করি, কল করলাম। তারপর হচ্ছে আমাকে এখানে একটা ক্লাস দেওয়া আছে ব্যানার বাটন, এটাকে কল করি, কল করলাম। তারপরে এখানে আরেকটা ক্লাস আছে ব্যানার আইকন। এ পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন, এনি কনফিউশন? জি না ভাইয়া। ওকে, এটাকে সাজাইতে হবে, তাহলে এই ডিবের ভিতরে একটা জায়গা নিচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে বানাতে হবে এভাবে। আচ্ছা তার আগে আমাকে যে কাজটা করতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার জন্য আমি চলে যাই, ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাই, চলে গিয়ে এই ব্যানার, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আসি আগে। ব্যাকগ্রাউন্ড URL ডট ডট স্ল্যাশ IMG ব্যানার ডট JPEG, এটাই তো ছিল। এই যে দেখেন, সরি শুধু JPEG। কোথায় গেলাম? ব্যাকগ্রাউন্ড ফার্স্ট আছে আমরা রুট ডিরেক্টরি থেকে হচ্ছে CSS থেকে আমরা হচ্ছে রুট ডিরেক্টরিতে গেলাম, তারপর ইমেজে গেলাম, ইমেজ থেকে হচ্ছে আমরা ব্যানার ইমেজটা কল করলাম। এটাকে নো রিপিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিলাম,
আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসছে জি ভাইয়া। ওকে জি ভাইয়া। এবার এখানে চলে আসি আমি এখানে এসে যে কাজটা করতে হবে এখানে আমি হচ্ছে ব্যানারে একটু প্যাডিং দিয়ে আসি হ্যাঁ 26 পিক্সেল যেহেতু টপে আমরা 26 পিক্সেল পাইছি এটাকে একটু ফলো করে আপাতত এটাই দিই তারপরে যত লাগে মনে করেন তারপর মনে করেন এখান থেকে যত আসে ওটা থেকে 26 মাইনাস করে দিব ঠিক আছে জাস্ট আমি একটু প্রত্যেকটা প্যারেন্ট সেকশনের প্যাডিংটা সেম রাখলাম ক্লিয়ার বুঝতে পেরেছেন জি ভাইয়া। ওকে আচ্ছা তো এটা করার পরে আমরা সেটাকে একটু কপি পেস্ট করে আসি ওকে এবার এই ডিপটাকে আনতে হবে আমার কোথায় একটু দেখে আসি মাঝখানে থাকবে তাই না সমানভাবে মাঝখানে So, একটা ডিপকে মাঝখানে আনার জন্য কি করতে হয় বলেন একটা উইথ দিতে হয় ব্লক ডিসপ্লে ব্লক না ডিপকে মাঝখানে আনার জন্য ডিসপ্লে ব্লক কেন দেবেন ডিপের কি কোনো উইথ হাইট আছে ডিসপ্লে ব্লক দিচ্ছেন তো আপনি যেগুলো ইনলাইন এলিমেন্ট লাইক ইমেজ বাটন এটা তো হচ্ছে আপনার একটা ডিপ কন্টেনারকে মাঝখানে আনার জন্য কি আপনি কোনো ডিসপ্লে ব্লক ইউজ করতেন কন্টেনার ডিপকে একটা উইথ দিতেন আর কি দিতেন মার্জিন অফ বুঝে গেছে আর এই ভিতরের কন্টেন্টগুলোকে মাঝখানে আনার জন্য কি করব বলেন তো কন্টেন্ট মাঝখানে আনার জন্য এনি আইডিয়া টেক্সট অ্যালাইন সেন্টার। এটা চলে আসছে ডি মাঝখানে আনার জন্য হচ্ছে আমাকে মার্জিন 0 দিতে হয় আর কন্টেনার মাঝখানে কন্টেন্ট মানে কন্টেন্ট মাঝখানে আনার জন্য আমাকে টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করতে হবে করলাম এবার চলে আসেন S2 ট্যাগ এই ট্যাগ তাই না চলে আসি এটার কালার হচ্ছে কি হবে হোয়াইট কালার না হোয়াইট কালার 120 পিক্সেল কেমনে পেলাম বলুন তো এই যে আসে দেখছেন উপরে কত 120 পিটি অ্যাকচুয়ালি 120 পিটি তো আপনি একটু কমায় দেন 10 করেন আশেপাশে রাখেন তাহলে হবে ওকে জি ভাইয়া। আচ্ছা এবার আমাকে হচ্ছে এখানে হচ্ছে নিচে কি আছে একটা আন্ডারলাইন আন্ডারলাইন আছে ভাইয়া। আন্ডারলাইনটা আনার জন্য কি ইউজ করতে হবে আমাকে হচ্ছে একটা বর্ডার বটম ইউজ করতে হবে সো বর্ডার বটম 1 পিক্সেল সলিড আচ্ছা আমি একটা অন্য কালার দিছি কালারটা অ্যাকচুয়ালি হচ্ছে এই কালারটা এই যে এই কালারটা কপি করি এগুলো আর লাগবে না এগুলো রিমুভ করে দিতে পারি ওকে আসে নাই কি ইউজ করতে হবে বলেন আন্ডারলাইনটা আসে নাই কেন আসে নাই বলেন আন্ডারলাইনটা ভাই এর একটা সাইজ এবং সলিড লিখতে হবে। সলিড লিখছি তো যে 1 পিক্সেল সলিড ও আচ্ছা। এনি আইডিয়া কেন আসে নাই বাকিরা একটু রেসপন্স করেন সবাই রেসপন্স করেন পিক্সেল রেঞ্জটা একটু বাড়াতে হবে রেঞ্জ বাড়াবো তো 1 পিক্সেল না আসলে তো কোনোটাই আসবে না 1 পিক্সেল আইলে ছোট হইলেও তো আসার কথা আসে নাই কেন হাইট উইথ দিতে হবে দিলাম উইথ দিলাম 80% হাইট দিলাম 20 পিক্সেল আসে নাই ভাই এটা মেবি মার্জিন দেওয়া আছে এজন্য। কই মার্জিন দিছি কোথাও মার্জিন দেই নাই তো ও আচ্ছা আচ্ছা। আসে নাই কেন এনি আইডিয়া আচ্ছা বেসিক একটু দুর্বলতা আছে আপনাদের বুঝতে পারছি এই ট্যাগটা কি এটা কি ট্যাগ স্পেন ট্যাগ কি ব্লক এলিমেন্ট নাকি ইনলাইন এলিমেন্ট ইনলাইন ভাইয়া। তাহলে এখানে এটাকে কি করতে হবে ইনলাইন এলিমেন্ট। এটাকে কি করতে হবে এটাকে ব্লক করতে হবে না ও ডিসপ্লে ব্লক করতে হবে। জি ভাইয়া। কোথাও এটা ভুলে গেছেন এটাকে ডিসপ্লে ব্লক করে নিতে হবে ওকে ডিসপ্লে ব্লক করে এবার হচ্ছে আপনি এখানে একটা উইথ ডিক্লেয়ার করেন এবার এটাকে মাঝখানে আনেন যা মন চায় মার্জিন 0 অটো
আর এটা যদি মনে করেন যে 1 পিক্সেল একটু কম হয়ে গেছে, এটাকে 2 পিক্সেল করে দেন। তারপরে যদি মনে হয় যে ভাইয়া এটার টপ বটম একটা মার্জিন দিতে পারলে ভালো হইতো, তাহলে আমি এখানে একটা মার্জিন দিয়ে দিই 10 পিক্সেল। এবার ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা? এটা অ্যাকচুয়ালি ভাইয়া, ঠিক দেখেন আমি এটা স্পেন ট্যাগ ইউজ করে না করে যদি আমি এখানে একটা H6 বা H4 ট্যাগ ইউজ করতাম, তাহলে কিন্তু আমার এই ডিসপ্লে ব্লক জিনিসটা, তারপরে যে মার্জিন জিরোটা ইউজ না করলেও হতো। বাট আমি এটা স্পেন ট্যাগ ইচ্ছা করে ইউজ করার কারণ হচ্ছে যেন স্পেন ট্যাগের কার্যকারিতাটা কোথায়, স্পেন ট্যাগ মানে কি, এই কারণে স্পেন ট্যাগটা ইউজ করা। বুঝা গেছে? জি ভাইয়া। কপি করলাম। সো এখানে এসে পেস্ট করলাম, এখানে এসে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, সবই দিলাম, সব ডান ডান ডান। ব্যানার মেন, ব্যানার বাটন, ব্যানার আইকন, ব্যানার মেন, ও সরি আমি স্পেন ট্যাগটা এখানে কলই করিনি। আচ্ছা এখানে পি ট্যাগ নিয়েও একটু কাজ টাজ করতে হবে, এই পি ট্যাগটা নিয়ে আসেন করে ফেলি। পিক্সেল ব্যাক রেগুলার, এটাকে ডাবল ক্লিক করেন, কন্ট্রোল সি কপি করেন। আচ্ছা কপি, সরি এটা তো আছে। পি ট্যাগটা আসে, এটা হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, একটু কমাই দেয়, হ্যাঁ 18 যা আসবে এটা থেকে একটু কমাই দিই। আর কালারটা দিচ্ছে হোয়াইট, এটারও কি একটু মার্জিন দিতে হবে? আচ্ছা এটা মার্জিন দিতে হবে, বা এটা মার্জিন না দিয়ে আমি বাটনে দিয়ে দেব, যা আছে তাই রাখলাম। আরেকটা কাজ করেন, এই S2 তে এসে একটা জিনিস বলে দেন ফন্ট ওয়েট বোল্ড, কারণ এটা ফন্ট ওয়েট আমরা বোল্ড পাইছি। ওকে ঠিক আছে, এটা বোল্ডে আছে। ওকে এবার আমাদের আরও কিছু কাজ বাকি, সেগুলো আমরা একটু করে ফেলবো। সেটা হচ্ছে এই কাজগুলো বাকি, এই ডিবের অলমোস্ট 200, ওখান থেকে 25 বাদ যাবে। আচ্ছা আমরা শুধু প্যাডিং টপটাই দিই। কোথায় দিব? আমরা হচ্ছে ব্যানার মেনে দিব। এখানে এসে আমি বলে দিলাম প্যাডিং টপ। ওকে ঠিক আছে, চলে আসলো। এটাকে আমরা কপি করি। কেন দিলাম এই প্যাডিংটা দেখেন, এই ডিপটা, হ্যাঁ এটাকে যদি আমরা একটা ডিপ ধরি, এই এটার ভিতরে একটা ডিপ, এই ডিপের উপর নিচে কিছু জায়গা আছে, হ্যাঁ এই জায়গাটা আমাকে নিতে হবে। ওকে এই জন্য আমাকে এটা নিতে হবে। ওকে সো এটা আমরা একটু ঠিক করি, এটা নিলাম। এবার হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাটনটা ঠিক করতে হবে। এই বাটনটা, হ্যাঁ এই বাটনটাকে এটার মতো বানাইতে হবে। এই বাটনের চারপাশে একটা কি আছে, কালার আছে, এটাকে কি বলা হয় বলেন তো? চারপাশের কালারটাকে এনি আইডিয়া? বর্ডার। বর্ডার, চারপাশে এটাকে বলা হয় বর্ডার। তা আমি একটা কাজ করি, এটাকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দেই। বর্ডার 1 পিক্সেল, সলিড ব্লু। অ্যাকচুয়ালি ব্লু না, এটা কালারটা একটা আমি জুম করে দেখি কি কালার। টুলস, কপি করলাম, এটাকে শিফট দিয়ে কন্ট্রোল বি করলাম। এবার চারপাশে একটা প্যাডিং আছে তাই না, এটা চারপাশে একটা প্যাডিং আছে, এটাকে আপনাকে একটু মানে গেস করে নিতে হবে।
যে কত দিলে আপনার জন্য হয়, ঠিক আছে? কারণ এটা অ্যাকুরেট বাটন আপনি ওইভাবে দিতে পারবেন না। তো আমি এটা দেখে দেখে করি। আমি এখানে আসলাম, এখানে এসে একটা প্যাডিং দেই। আমি দিলাম টপ বটমে দিলাম 6 পিক্সেল আর লেফট রাইটে দিলাম 24 পিক্সেল। আর ভিতরের কালারটা আমি চেঞ্জ করে দিলাম হোয়াইট কালার। ওকে, শুধু তা করলে হবে না, এখানে একটা মার্জিনও দিতে হবে। অলমোস্ট মার্জিন টপ হচ্ছে 50 পিক্সেল আর মার্জিন বটম হচ্ছে প্রায় আরও 100 পিক্সেল। এই জিনিসগুলো হচ্ছে যে এখান থেকে একটু ক্যালকুলেট করে নেব। সো ফার ডান। এবার এটাকে আমি একটু কপি করি। আচ্ছা, এখানে আমার বাটনটা আর একটু হবে, এটা অ্যাকচুয়ালি সেম টু সেম হচ্ছে না, এটা টপ বটম আর একটু প্যাডিং হবে। এবার ঠিক আছে। হ্যাঁ, ভাইয়া বাটন ট্যাগ না নিয়ে কি আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কি বাটন তৈরি করা যাবে? সেম সেম কথা। জি ভাইয়া। সেম জিনিস। এবার আসেন, বাকি আছে কোনটা? বাকি আছে আমার আইকনটা পাবো। আইকন, তাই না? আচ্ছা, আমি কি কোনো জায়গায় একটা ভুল করছি? ওকে, আইকনটা শুধু বাকি। আইকনের কালার হচ্ছে হোয়াইট। ওকে, আইকনের সাথে একটা মার্জিন বটন দিতে হবে। কালার হোয়াইট, ফন্ট সাইজটা একটু বাড়ায় দেয় 25 পিক্সেল। এটা 26, এখানে 25 পিক্সেল দিলে হবে। একটা জিনিস একটু আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এই জায়গাটা ভুল করছি। কোনটা জানেন? এই যে ব্যানার মেন, এখানে আমি একটা প্যাডিং টপ দিয়েছিলাম, তাই না? প্রায় অলমোস্ট 150 পিক্সেল। এটা আমি সেভ করতে ভুলে গেছি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, সেম টু সেম এটার মতো হয়। জি ভাইয়া। ওকে, তাহলে একটা পিএসডি ফাইল কি ওয়েব পেজে কনভার্ট করতে পারবেন? এখানে জি একটু ভাইয়া। মার্জিন প্যাডিং একটু কম বেশি থাকতে পারে, বাট ওটা তেমন বড় ইস্যুস না। ঠিক আছে, আপনারা আরেকটা কাজ করতে পারেন। আপনারা বারবার পিএইচডি থেকে ওপেন না করে আপনারা একটা কাজ করতে পারেন। এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করেন। ফাইল নাম দেন home.html। সেভ। হ্যাঁ, html image tag stick.jpg না, এটারে একটা কাজ করো। সেকশনের ভিতরে নিয়ে এবার এখানে দিয়ে দেন। আর এখানে
এভাবে দেখেও করতে পারেন, এখান থেকে আর কি পাশাপাশি রেখে করতে পারেন আর কি, যে ইমেজটা পাশাপাশি। যদি এটা ফুল আসলো না কেন? কভার দিই নাই, হ্যাঁ, কভার ইউজ করা হয়। কি ইউজ করি নাই? ব্যাকগ্রাউন্ড সাইজ, ইমেজ সাইজ, কভার কভার। সেই ইমেজের কথা বলতেছে। জি ভাই, ব্যাকগ্রাউন্ড কভার ইউজ করলে কি আসবে? ওটা তো ইয়ার জন্য ইউজ করি, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। এটা তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করতেছি না। তাহলে কি ভাই মার্জিন 0 অটো দিলে হবে? এটা হচ্ছে জাস্ট আমার পাশাপাশি রাখার জন্য, পিএইচডিটাকে ওপেন করে দেওয়ার জন্য আসছে। এটা তো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ না, এটা হচ্ছে জাস্ট আমি ইমেজটাকে বলে দিলাম উইথ 100% ডিসপ্লে ব্লক করে দিচ্ছি। এবার দেখেন এটাকে পাশাপাশি রেখে আপনি এবার আপনার মতো করে করতে পারেন, ঠিক আছে? এটাকে সেম টু সেম বানাতে পারবেন। এবার জন্য আপনার জন্য খুব ইজি হবে আর কি, ক্লিয়ার? এটা আসলে কতটুকু নিলে আমার জন্য ঠিক আছে, ওকে? মানে সাইজগুলো মাপার জন্য এখান থেকে কতটুকু সাইজ, এখান থেকে কতটুকু সাইজ, ওকে? এটা হচ্ছে একটা ফর্মুলা, যদি এটা আমি ইউজ করি না, কারণ আগে করতাম। তাহলে কি একটা পিএইচডি ফাইলকে ওয়েব পেজে কনভার্ট করতে পারবেন? আচ্ছা, দুইটা সেকশন গেল, এই সেকশনটা তো পারবেন তাই না? এটা কি কোনো সমস্যা আছে? জি না ভাইয়া, এটা পারবেন? পারা যাবে। এটা জি পারবো ভাইয়া। এই সেকশন পারবেন? ওকে, পারলে ভালো। এটা তো একটা ঝামেলা হবে। কি ঝামেলা? এই জিনিসটা অ্যাকচুয়ালি বুঝে নেই। এগুলোর উইথ গুলো, কোনটা একটু বলেন আবার। পিকচার্স গুলোর যে লেন্থ গুলো, লেন্থ উইথ এগুলা ইকুইলেন্টের হবে না? এটা এই সেকশনের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। না, এটা কেন? আমি 3টা কলাম নিলেই তো হইলো, ওর কলাম অনুযায়ী সেম চলে আসবে। ভাই এটা 3টে ডিপ নিয়েও তো করা যাবে, ওই যে আর কি সেটাই বলছি। 3। 3টা ডিপ মানে কি 3টা কলামই তো, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি আসবে কখন? এই জিনিসটা অ্যাকচুয়ালি আসবে ইমেজগুলো থাকবে নর্মালি এমন, যখন আমি আমার মাউস ইমেজের উপরে হোভার করব তখন এই এফেক্টটা আসবে। লাইক আপনারা ইমেজটা স্লাইস করবেন কিভাবে আমি একটু দেখাই দিই। এই যে হোভারটা আনহাইড করেন, নর্মালি থাকবে এভাবে, ঠিক আছে? এভাবে থাকবে। এবার ইমেজটাকে স্লাইস করেন, অল্টার চেপে ইমেজ ওয়ান ছিল। এবার এটাকে ট্রিম করেন, এবার এটাকে সেভ করেন। ইমেজ -01 সেভ। এবার হচ্ছে আবার আগের অবস্থানে চলে যাই, ঠিক আছে? এভাবে হচ্ছে ইমেজগুলো স্লাইস করে, মানে ইমেজের এই অ্যাসেটগুলো স্লাইস করে আপনার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসবেন। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে বোঝানোর জন্য হচ্ছে আপনাদের ফুল একটা ক্লাস লাগবে, লাইক হচ্ছে পজিশনিং এর উপরে ক্লাস লাগবে, যেটা হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের এই টপিকটা থাকবে। আর বাকি 2 অ্যাসাইনমেন্টের সলিউশনের সাথে এটাও আমি দেখাই দেবো। আপনারা আপাতত জাস্ট কি করবেন, 3টা ইমেজ, একটা ডিপ নেবেন, ডিপের ভিতরে 3 ভাগ করবেন, 3 ভাগে 3টা করে ইমেজ বসাবেন, সেটাকে আবার রিপিট করবেন। এটুকু তো করতে পারবেন তাই না? অ্যালাইন করতে কোন জায়গাটা প্রবলেম হয়? জি ভাইয়া পারা যাবে। ওকে, তাহলে বলেন এই পিএইচডির আর কোন জায়গায় প্রবলেম হতে পারে? আইকনের ওটা একটু বলে দিতেন। এটা 3টা আইকন। হ্যাঁ আসেন বলে দেই। সো এটা নাম দিতে পারি এই ডিপের কি সার্ভিস না। সো সেকশন দিলাম, এটার নাম দিলাম ডিপ প্লাস হচ্ছে কন্টেনার, আর এখানে আমি দিলাম সার্ভিস সেকশন। 1 সেকেন্ড একটু হোল্ড করবেন, হ্যাঁ? সরি।
সবাই শুনতে পাচ্ছেন? জাস্ট একটু ব্রেক নিলাম আর কি, 1 মিনিট। হ্যাঁ, জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে। সো এখানে হচ্ছে সার্ভিস সেকশন, এটাকে আমরা হচ্ছে কি করব যদি একটু দেখে আসি, 3 ভাগ করব, তাই তো? সো এটাকে আমি দিতে পারি সার্ভিস 1, বা অ্যাকচুয়ালি সার্ভিস 1 না দিয়ে দিবেন সার্ভিস অপটিমাইজ, সার্ভিস ডিজাইন, সার্ভিস আইকন, এভাবে নামের সাথে মিল করে দিবেন। হ্যাঁ, দেওয়ার চেষ্টা করবেন। দিলে দেওয়া, এটা তো কোড, ক্লায়েন্ট তো আর আপনার কোড দেখবে না, বাট আপনার নিজের কাছে জিনিসটা ক্লিয়ার থাকলো। হ্যাঁ, ক্লায়েন্ট হচ্ছে আপনার আউটপুটটাই দেখবে মেনলি। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা চেষ্টা করবো সবসময় স্ট্যান্ডার্ড রুলস ফলো করে কাজ করার জন্য। আচ্ছা, সার্ভিস 1-এর ভিতরে এখন আমাকে কী করতে হবে? একটা আইকন নিতে হবে, একটা টাইটেল নিতে হবে, একটা পি ট্যাগ নিতে হবে। আমি একটা আইকন কল করি, সার্ভিস 1, কি করা যেতে পারে? হ্যাঁ, একটা আইকন, ভাই একটা আইকন ট্যাগ, তারপর একটা এইচ ট্যাগ, আচ্ছা, তারপর একটা প্যারাগ্রাফ। এটা আইকনটার নাম হবে, আসলাম, এটা হচ্ছে মোবাইল। হ্যাঁ, এই আইকন খুঁজে বের করে আপনার দায়িত্ব, কারণ এই আইকন খুঁজতে গিয়ে আপনার অনেকটা লার্নিং হবে। হ্যাঁ, আমি বলে দিলে তো শুধু বলেই দিলাম, তাহলে তো হইলো না, কারণ এখানে হাজার হাজার আইকন আছে, যে একটা খুঁজতে গিয়ে 10টা শিখবেন, এভাবেই লার্নিংটা হয়। ওকে, বলে দিব না, খুঁজে খুঁজে বের করবেন, কমন সেন্স ইউজ করবেন। লাইক এই আইকনটা কি হতে পারে? এটা দেখা যাচ্ছে একটা, কি বলা যেতে পারে, এটা চিঠি টাইপের কিছু একটা, পেপার প্লেন ভাইয়া। হ্যাঁ, এই টাইপের কিছু। পেপার এই নামে কিন্তু একটা কোম্পানিও আছে, পেপার প্লেন, ঠিক আছে? তারপরে এটা পেপার প্লেন। এই আইকনটা কি হতে পারে? এটা কাইন্ড অফ একটা স্পিকার টাইপ দেখা মাইক যাচ্ছে। স্পিকার। তো স্পিকার, ভলিউম বা এই টাইপের কিছু একটা লিখে সার্চ দিবেন, দেখবেন পেয়ে যাবেন। ঠিক আছে, বলে দিলে তো বলে দেওয়াই হইলো। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটা S2 ট্যাগ নিব। S2 ট্যাগের ভিতরে এই কন্টেন্টটা আছে, কপি করলাম, পেস্ট করলাম, তারপর হচ্ছে একটা পি ট্যাগ, কপি করলাম, পেস্ট করলাম। ওকে, একটা করলে কি আর বাকিগুলো করার দরকার আছে? ভাই এখানে আমার একটা কোশ্চেন ছিল, বলেন। যদিও এটা রিলেটেড না, তো তারপর বলছি যে এটা হচ্ছে কি, যখন আমি প্যারাগ্রাফটা একটা ইউজ করি, যখন কিছু ফন্ট মানে কন্টেন্ট ইউজ করি, তখন দেখা যাচ্ছে মাঝে মাঝে আমার কন্টেন্টের অনেক স্পেস চলে আসে, বেশি স্পেস। সেটা মানে কিভাবে রিমুভ করতে পারি যদি একটু বলতেন। অনেক সময় দেখা যাচ্ছে দুইটা ওয়ার্ডের মাঝখানে অনেক বেশি রিমুভ মানে স্পেস চলে আসে। এটা কি আপনি লেখার সময় স্পেস দিচ্ছেন? তাহলে তো সমস্যা। না জি না ভাই, আমি হচ্ছে কোডে কোনো স্পেস ইউজ করিনি, অথচ না, আপনি যখন ইয়াতে কন্টেন্ট মানে আপনি যদি এখানে স্পেস দিয়ে আসেন তাহলে তো আসবেই, বুঝতে পারছেন? আমি কোনো স্পেস দেইনি। তাহলে লেটার স্পেসিংটা কমাই দিবেন, এটা কোড হচ্ছে লেটার স্পেসিং। এটা কি লেটার স্পেস নামে কোনো ইয়ে আছে, সিএসএস আছে নাকি? সেটাই তো বললাম। আচ্ছা, দেখাচ্ছি, লাইক জি ভাই, দিস ওয়ান, থ্যাংক ইউ। এই যে এটা। হ্যাঁ, আপনি যাচ্ছেন স্পেস দিতে, এই যে দেখেন, আসছে স্পেস কমে। এটা তো হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইয়ার ভিতরে স্পেসটা বাড়লো কমলো, কিন্তু আমার হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের মাঝখানে অনেক সময় স্পেস বেড়ে মানে দুই এক জায়গায় অনেক বেশি থাকে। না, এটা বেশি থাকবে না যদি না আপনি কন্টেন্টে লেখার সময় স্পেস দিয়ে আসেন। ওকে, না, কন্টেন্ট লেখার সময় কোনো স্পেস ছিল না, কিন্তু তারপর হলো আমি। জি ভাইয়া, ঠিক আছে। বুঝতে পারতেছি না। ওকে, সো আমি একটা কাজ করি। হ্যাঁ, এই আইকনটাকে ডিপের ভিতরে নিয়ে যাই। মানে এটা অ্যাকচুয়ালি একটা জিনিস অনেকভাবে করা যায়। হ্যাঁ, মনে করেন আমি এটাকে ডিপের ভিতরে না নিয়ে আমি এখানে এই ডিরেক্ট এটাকে নিয়ে কাজ করতে পারতাম না? পারতাম। তাহলে কি আমার বারবার এই ক্লাসটা কল করতে হতো, কিন্তু আমি দেখছি এখানে ডিজাইনটা সেম। এর জন্য আমি এই ক্লাসটা নিলাম, যেন হচ্ছে আমি এই ক্লাসটা কল করে প্রত্যেকটা ডিজাইন সেম আউটপুট পাই। বুঝে গেছে ব্যাপারটা?
আদারওয়াইজ আমাকে জি ভাইয়া। প্রত্যেকটা আইকন ধরে ধরে সিএস করতে হতো। এখন আমি একটা ডিপের ভিতরে নিলাম, তো ডিপটাকে আমি একবার সিএস করলে প্রত্যেকটা আইকনই সেম আউটপুটটা পাবে। বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, চলে আসি। কি ব্যাপার, আউটপুট কিছু আসলো না। আচ্ছা, সার্ভিস সার্ভিস 1, সার্ভিস আইকন, সেটা লাগবে না, S2P। হ্যাঁ, আপনার পাবেন। ওকে, এবার আচ্ছা, মিস্টেকটা আমি করতেছি। আচ্ছা, এটা পরে হবে, এর জন্য তো খুঁজে পাচ্ছি না, উপরে চলে গেছে। এই যে এবার আসছে। এবার আসেন, কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল এখানে একটা উইথ ডিক্লেয়ার করতে হবে, একটা ফ্লোট ডিক্লেয়ার করতে হবে, 0 পিক্সেল ইউজ করতে হবে। এবার সার্ভিস আইকন বলেন কি করব? এই কন্টেনারকে কয় ভাগ করব? 3 ভাগ করব না? তাহলে এটার উইথ কত হবে? 33.33%। ওকে, ফ্লোট লেফট। লেফট। ওকে, হাতে গোনা 4-5 জন মনে হয় ক্লাস করে, আর বাকিরা সবাই মনে হয় অন্য কাজে ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে, উইথ 30% ফ্লোট লেফট দিলাম। এবার হচ্ছে আইকনটা নিয়ে একটু কাজ করি। আচ্ছা, এটারে কপি পেস্ট করি। আচ্ছা, আমি একটা ভুল করছি। কি ভুল করছি একটু পরে বলতেছি। আমি সার্ভিস আইকনে দিছি, এটা সার্ভিস 1-এ হবে। বুঝতে পেরেছেন? কারণ আমরা কন্টেনারকে ভেঙে তো হচ্ছে এই ডিপটা নিয়েছি না, তাই না? জি ভাইয়া। ওকে, এই কারণে লেখাটা কিন্তু ফুল হয়ে দিচ্ছে। ভাই একটু বুঝতে পারিনি কিন্তু ভাই। বুঝে না? এখানটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি ফার্স্টে ভুলটা করেছিলাম, আমি সার্ভিস 1 ডিপটাকে ভাঙবো, তাই না? 3 ভাগ করবো, কন্টেনারকে ভেঙে সার্ভিস 1 নামে 3টা ডিপ দেবো। কিন্তু আমি কি করছি, সার্ভিস 1 না নিয়ে এর ভিতরে এটাকে 3 ভাগ করছি। বুঝা গেছে? মানে সার্ভিস 1-কে ভাঙছি, ভাঙা উচিত ছিল কন্টেনারকে। এবার ক্লিয়ার? ও জি ভাই। দ্যাটস ওয়াই এই লেখাটা পুরো উইথে চলে গেছে, এখন কিন্তু 33 এর বাইরে নেই। আচ্ছা, এবার আমার মেন কাজ হচ্ছে আমার এই কাজটা করে ফেলি। কাজটা একটু আমি পিএইচডি দেখে আসি। এখানে হচ্ছে এটাকে আমরা হচ্ছে এই আইকনটাকে ফিক্স করব। ওকে, সো আর একটা কাজ করতে পারি। এই আইকনে আসলাম, আইকনে এসে একটা উইথ দেই, না একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লাইট ব্লু, ঠিক আছে? এই কালারটা দিলাম। ওকে, এবার একটা উইথ ডিক্লেয়ার করি 75 পিক্সেল, একটা হাইট ডিক্লেয়ার করি 75 পিক্সেল। চাচ্ছি ভিতরে কন্টেন্টটা মাঝখানে আসবে, সো এটা লাইন হাইটটা ফিক্স করে দেই 75 পিক্সেল। তারপর হচ্ছে সেন্টার টেক্সচার এন্ড ভিতরে কন্টেন্টের সেন্টার, ফন্ট সাইজটা বাড়া দেয়, কালারটা চেঞ্জ করি। নিলাম, এটা ফন্ট সাইজটা একটু বড় হবে। ওকে, এবার আইকনটা আমার করা ডান, তাই না? এই আইকনটাকে এবার হচ্ছে আমরা এর ভিতরে দিয়ে দিই। চলে আসলো। এবার এই ভিতরে প্রত্যেকটা ডিপকে মাঝখানে নিয়ে আসি। সার্ভিস 1 মার্জিন 0 আসে নাই, আমি এটার
কন্টেন্টটাকে মাঝখানে আনতে চাই। একটা কাজ করি, হ্যাঁ ঠিক আছে আসবে। এটাকে মার্জিন 0 অটো নিয়ে আসছি। আর কন্টেন্টকে মাঝখানে আনার জন্য প্রত্যেকটা কন্টেন্টকে ধরে ধরে মাঝখানে নিয়ে আসতে পারবো, অথবা এর ভিতরে আমরা টেক্সট এলিমেন্ট সেক্টর করে মাঝখানে চলে আসবে। ওকে চলে আসছে। এবার কিছু গ্যাপ লাগবে, এই যে প্রত্যেকটা আইকনের টেক্সটের মাঝখানে মার্জিন দিতে হবে। এই যে লাইক হচ্ছে এখানে মার্জিন দিবেন, টপ বটম লেফট রাইট। হয়ে গেছে, ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। কোনো জি কোশ্চেন? ভাইয়া। আচ্ছা ভাই, এখানে আজকে একটা সমস্যা ছিল, এটা দিয়ে কি আর হয়েছে ভাইয়া? হ্যাঁ আগে যেটা পুরো সমস্যা ছিল, আজকে এটা ক্লিয়ার হলাম বেশি। এখন কি মনে হচ্ছে আগেরটা পারবেন? জি ভাইয়া বাবু। আচ্ছা তারপরও না, যতটুকু পারেন কমপ্লিট করবেন। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস। পুরো ক্লাসটা হচ্ছে প্রবলেম সলভিং হবে, নতুন করে টপিকসে যাব না। ওকে, যার যত প্রবলেম আছে, গত 4 ক্লাসে যত প্রবলেম আছে, নেক্সট ক্লাস হচ্ছে ফুল 2 ঘন্টা আমরা শুধু প্রবলেম সলভ করব। তারপর আমি একটা পরীক্ষা নেব। ওকে, জি ভাইয়া। যত প্রবলেম নিয়ে আসবে নেক্সট ক্লাসে 2 ঘন্টা শুধু প্রবলেম সলভ করব। তারপর হচ্ছে আপনাদেরকে আমি একটা পরীক্ষা নেব, সেই পরীক্ষায় পাস করতে হবে, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তারপরে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ক্লাসে আমি অ্যাপ্রুভাল দেবো। আদারওয়াইজ এই যে গ্রুপে গিয়ে যারা যারা দিতে পারবেন না তাদেরকে আল্লাহ হাফেজ জানাই দেবো। ভাইয়া আরেকটা বিষয় আমার একটু জানার ছিল, বলেন। সেটা হলো যে আমরা যদি কোনো পেজ ফুল পেজ ডিজাইন করতে চাই, তখন যদি আমরা মানে ফ্লোট ব্যবহার করি, তো সেক্ষেত্রে কি একদম সবগুলো সেকশনেই কি ফ্লোট ব্যবহার করতে হবে, বা দুই একটা থেকে আমরা ফ্লোট ছাড়া কাজ করা যাবে না ফিক্সড করে? ফিক্সড করে না, ফিক্সড করে অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি যে জিনিসটা শেখাচ্ছি আপনাদের, হ্যাঁ এটা হচ্ছে ওয়েব ডিজাইন। এটা কিন্তু জাস্ট এইটুকু শিখলে জি হবে ভাইয়া। না। এটা আপনারা যখন সাপোজ আপনারা যদি আরডব্লিউডি কোর্সটা করতেন, তখন হয়তো আপনারা দেখতেন এটাকে আবার আমি একটা ফ্রেমওয়ার্কে নিয়ে যাই, লাইক হচ্ছে বুটস্ট্র্যাপ বা হচ্ছে জি। টালিয়ন সিএসএস বা ম্যাটেরিয়াল ইউআই, যেটা ইচ্ছে ইউজ করেন, সেটা দিয়ে আবার ওয়েবসাইটটাকে আপনার রেসপন্সিভ করে নিয়ে আসতে হবে। রেসপন্সিভ কেন করতে হবে? তখন আমি গ্রিড ইউজ করি, গ্রিড ইউজ করে এটাকে রেসপন্সিভ করলে তখন এই ওয়েবসাইটটা যে কোনো ডিভাইসে দেখা যায়। এখন জাস্ট হচ্ছে আপনারা কিন্তু টেমপ্লেটটা ডিজাইন করতেছেন, কারণ হচ্ছে ইন ফিউচারে যখন ওয়ার্ডপ্রেসে যাবেন তখন যেন আপনি এই কোডগুলো মাথায় থাকলে আপনি সিএসএসগুলো করতে পারেন। জি ভাইয়া। ওকে, আমরা ফ্লোট শিখছি, গ্রিড শিখে নেই। গ্রিডটা জি। বুটস্ট্র্যাপ ক্লাসে শিখবো, বাট বুটস্ট্র্যাপ আপনাদের নাই, আপনার ওয়ার্ডপ্রেসে লাগবে না লেআউট শেখা, কারণ ওয়ার্ডপ্রেসে পেজ বিল্ডার দিয়ে আপনার ওয়েবসাইট ডিজাইন করবেন। আর সিএসএসটা তখন আপনাদের অনেক কাজে লাগবে। যে যত ভালো সিএসএস পারবেন, মনে রাখবেন শেষ তত ভালো ওয়ার্ডপ্রেসে কাজ পারবেন। ভাই আরেকটা বিষয় একটু হেল্প ছিল, সেটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ এবং হচ্ছে গিয়ে যে জাভা শেখার জন্য কি ভালো কোনো বই আপনার সাজেস্টে আছে? আমি বই ফলো করি না, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি বই ফলো করি না, আমি ফলো করি ডকুমেন্টেশন, আমি ফলো করি টিউটোরিয়াল। আগে প্রচুর টিউটোরিয়াল দেখতাম, এখন টিউটোরিয়াল দেখলে অনেক Okay. টাইম লাগে। সো টাইমের থেকে আমার সবচেয়ে বেস্ট মনে হয় যে ডকুমেন্টেশন পড়া। আমার আরডব্লিউডি কোর্সে আমি বুটস্ট্র্যাপ শুধুমাত্র ডকুমেন্টেশন দেখে পড়াই, কোনো টিউটোরিয়াল কিচ্ছু না। আমি আমার ডকুমেন্টেশনটা, অফিসিয়াল ডকুমেন্টেশন আছে বুটস্ট্র্যাপ, হ্যালো। সেটা ফলো করি। শুনতে পারছেন? তারপরে ভবিষ্যতে যদি রিয়াক্ট শিখেন, রিয়াক্টের সুন্দর অফিসিয়াল একটা ডকুমেন্টেশন, আপনি যেটা শিখবেন, যে করেই শিখবেন, যে করে ডকুমেন্টেশন ফলো করবেন। পিএইচপি শিখবেন, পিএইচপি ডকুমেন্টেশন ফলো করবেন। ডকুমেন্টেশন গুলো কোথায় পাওয়া যাবে? ওদের অফিসিয়াল ওয়েবসাইট, এই যে দেখেন, ও আচ্ছা আচ্ছা। এটা গেট বুটস্ট্র্যাপে চলে যাবেন, এই যে গেট বুটস্ট্র্যাপ, তাদের ডকুমেন্টেশন যে করে চলে যান, কারণ ওরা যত সুন্দরভাবে লাগবে কেউ অত সুন্দরভাবে লিখতে পারবে না। জি ভাইয়া। এই তিনটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপারের রিসোর্স। দ্যাটস ইট। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কই শিখবো, এই তিনটা লিঙ্ক আমি ধরায় দিই, এটাই শিখেন। এবার আমি আমার ক্লাসে এইগুলো দেখেই শিখাই। তারপরে বলেন জাভাস্ক্রিপ্ট কই শিখবো, জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল ওয়েবসাইট, এই যে জাভাস্ক্রিপ্ট। জি ভাইয়া ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এখানে চলে যাবেন, এখানে দেখে দেখে প্রথম একটু বুঝবেন না, যেটা বুঝবেন না সেটা বোঝার জন্য সার্চ করবেন গুগলে, স্ট্যাক ওভারফ্লোতে চলে যাবেন, তাহলে আরও ভালো মতো বুঝবেন।
বাট এইখানেই সুন্দর মতো, এখানে যত সুন্দর করে ডকুমেন্টেশন লেখা পৃথিবীর আর কোনো টিউটোরিয়ালে এত সুন্দর করে লেখা নাই, এটা সবসময় মনে রাখবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং নির্ভুলভাবে শিখতে পারবেন। ওকে, বেশি জি, thank you ভাইয়া। বেশি যদি ব্যস্ত থাকেন শরণ খান, আপনি চলে যেতে পারেন। আর হচ্ছে আপনারা যদি কেউ অ্যাটেন্ডেন্স মিস করেন, আপনার সিআরকে বললেন, আর যদি অ্যাটেন্ডেন্স না দিতে পারেন, ওই যে যেটা বললাম সিআরকে মেল করে দেন, আর সিআর আপনাকে জাস্ট সিসিতে রেখে আমাকে মেল করলে আপনি অ্যাপ্রুভাল দিয়ে দেন। ওই জায়গায় আমার আর অ্যাপ্রুভাল দেওয়ার দরকার নেই, জাস্ট আমাকে যদি অ্যাকনোলেজ কেউ করে আপনি অ্যাপ্রুভাল দিয়ে দিন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আপনি অ্যাপ্রুভাল দিয়ে আগের দিন আমি এক্সামের জন্য চলে গেছিলাম ভাইয়া, ওই যে সেম প্রসিডিওর, লাস্টে আমাকে মেল করবেন, সিসিতে সিআর কে রাখবেন, মেল করার সাথে সাথে সিআর এটা আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, ওই ওটা রিপ্লাই সিআর এ দিয়ে দিবে। ভাই আমাকে হ্যালো ভাই একটা কথা ছিল, বলেন। বলছিলাম যে লাস্ট দুইটা অ্যাসাইনমেন্ট ভাই আমি কি সাবমিট করতে পারিনি, আমার এক্সাম চলছে তো ভাইয়া, যদি একটু কনসিডার করতেন আর কি। কনসিডার করলাম তো, দুই ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট আমি দেখে নেই, নেক্সট ক্লাস হচ্ছে সবগুলো দেখব, ইচ এন্ড এভরি অ্যাসাইনমেন্ট উইথ সলিউশন, পুরো ক্লাসটি হচ্ছে প্রবলেম সলভিং এ থাকবে। জি ভাই, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা আমরা যে ব্যানারে যে ইমেজটা ব্যবহার করছি, তা এই ইমেজটা কি আমরা এইচটিএমএল এ মানে সিএসএস এ না দিয়ে মানে এইচটিএমএল ট্যাগ দিয়ে করা যায় কিনা? যায়। তো মানে আমি এইচটিএমএল করতেছিলাম, ওই আপনি বললেন যে পজিশন নিয়ে একটা ক্লাস করবেন, ওটাই দেখাবো, ওই লেখাগুলো যে কোশ্চেনটা বলছেন না এটা নেক্সট ক্লাসে করে, আচ্ছা ঠিক আছে? ওইটাও দেখা দিব, সমস্যা নেই। ভাই আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে অনেকে আমাকে মেসেঞ্জার গ্রুপে আমাকে বলে যে ভাইয়া আমি হচ্ছে গিয়ে গত ক্লাসে ছিলাম বাট অ্যাপস অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। তো সেক্ষেত্রে আমি বলেছি যে এটার ক্ষেত্রে আমার কোনো ইয়ে নেই, আপনাকে মেল করতে বলেছি যে ভাইয়াকে মেল করেন আমাকে সিসিতে রেখে, দেন আমি এটা আমি ইয়ে করে আপনাকে দেব। এটা স্পষ্ট বলে দেই, আপনার জন্য ইজি হয়ে যাবে, এটা